দিনকাল পাল্টেছে দাদা, পাল্টায়নি স্বভাব। দিনকাল পাল্টেছে দাদা, পাল্টায়নি স্বভাব। ভাবের ঘরে করলে চুরি, ভাবের ঘরে করলে চুরি, যায় না চলে অভাব দাদা, যায় না চলে অভাব। সবাই গাও। থাকিলে ডোবাখানা হবে তো চুরি বাবা, থাকিলে ডোবাখানা হবে তো চুরি পানা। বাঘে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না। তোমারই স্বভাব তো কখনো যাবে না, তোমারই স্বভাব তো কখনো যাবে না। স্কুলে পড়ার সময় যে গানটা শুনেছি সেই গানটা হচ্ছে কি বুঝতে পারছেন? কত গান আছে, মশার গান আছে, বেড়ালের গান আছে, চ্যাং মাছে বলে মানে। তুমি তো খালি থাকিলে ডোবাখানাটাই জানো। স্বপনদা, আপনি কিন্তু আমায় দোষারোপ করতে পারেন না। করলাম তো। ড্রাম বাজিয়ে, গিটার নিয়ে, পাঞ্জাবি পরে অথবা শাড়ি পরে যারা বিকৃত সুরে নিজেদের গান এবং নিজের মহিমা প্রচার করছে, সেসব দেখে আপনার রাগে গা রিরি করে ওঠে না? ওটা কোনো অন্যায় নয়, এটা একটা অপরাধ। সেটা শ্রদ্ধা সহকারে তার গানটাকে আমার সম্মান জানাতে হবে। স্বপন বাসুর যেই জায়গায় পৌঁছানোর কথা ছিল, বাংলা কি আপনাকে সেই জায়গাটা দিয়েছে? আমি গানের বা সিলেকশনের ব্যাপারে ভীষণ চুজি। স্বপন বসুর যখন উত্থান শুরু হয়েছিল, সুমন, নচিকেতা, অঞ্জন দত্ত এসে আপনার মার্কেটটা ছিনিয়ে নিল। নামি দামি যত শিল্পী সকলকে কিন্তু বাঁচিয়ে রেখেছে গ্রামের মানুষ, সাধারণ মানুষ, গ্রাম এবং শহরের সাধারণ মানুষ। আপনি এত গান গেয়েছেন, কিন্তু কখনো কি আপনার মনে হয় যে বাকি অন্যান্য যে গায়ক গায়িকারা রয়েছে তাদের পিআরটা আপনার থেকে একটু বেশি? এটাকে ভালোভাবে কাজে লাগালে কিন্তু ভীষণ স্ট্রং এবং মানুষের ভীষণ উপকার করতে পারে। রোজ ফেসবুকে পোস্ট করেন না, টুইট করেন না? মশাই টাঙিয়েছে, শুতে যাবে তার আগে একটা গান গেয়ে পোস্ট করে দিল। মানে এটাকে যে খেলোভাবে ব্যবহার করাটা, এটা আমার কাছে ভালো লাগে না। স্যার, আপনি সঙ্গীত শিল্পী হিসাবে একজন সফল মানুষ, কিন্তু বাংলা চলচ্চিত্র জগতে প্লেব্যাক সিঙ্গার হিসাবে কি সেই যোগ্য সম্মানটা চলচ্চিত্র জগৎ আপনাকে দিতে পারলো না? সিনেমার ব্যাপারে না আমি আগ্রহী নই। Govi Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. শুরু করছি আর প্লাস নিউজ রুম। আমি ঋতব্রত, আর আমার সঙ্গে রয়েছে আমার সতীর্থরা। আমরা সরাসরি আজকে যার সঙ্গে কথা বলবো, তিনি একাধারে অবশ্যই আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী, গবেষক, এবং অনেকে বলেন তিনি বাংলা সঙ্গীতে শুধু সৃষ্টি করেননি, পথও দেখাচ্ছেন। স্বপন বসু। দিনকাল পাল্টেছে দাদা, পাল্টায়নি স্বভাব। দিনকাল পাল্টেছে দাদা, পাল্টায়নি স্বভাব। ভাবের ঘরে করলে চুরি, ভাবের ঘরে করলে চুরি, যায় না চলে অভাব দাদা, যায় না চলে অভাব। ফন্দি করা স্বভাব যাদের তারাই ফন্দি করে, ফন্দি করা স্বভাব যাদের তারাই ফন্দি করে। সোজা মানুষ, ভালো মানুষ রইল ভাঙা ঘরে। যেমন ছিল তেমনি আছে পচা ডোবাখানা, যেমন ছিল তেমনি আছে পচা ডোবাখানা। বাঘ হরিণে একসাথে ভাই খায় না জোখানা, তাই স্বভাব তো কখনো যাবে না, তোমারই স্বভাব তো কখনো যাবে না। সবাই গাও। থাকিলে ডোবাখানা হবে তো চুরি বাবা, থাকিলে ডোবাখানা হবে তো চুরি পানা। বাঘে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, তোমারই স্বভাব তো কখনো যাবে না, তোমারই স্বভাব তো কখনো যাবে না। স্বপনদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ছোটবেলা থেকে একেবারে যখন স্কুলে পড়ি তখন থেকে আপনার গান শুনছি, কিন্তু আপনার চেহারা, বেশভূষা,
আর আপনি যেভাবে স্বপ্ন তারা নিয়ে বসে রয়েছেন, আপনাকে দাদার উপরে উঠতেই পাচ্ছি না, তার জন্য আমার ধৃষ্টতা মার্জনা করবে। কেন উঠবে দাদার উপর? আমাকে অবশ্য সকলে বলে, পরে যখন স্বপনদা বলবো, স্বপনদা আপনাকে স্বপনদা বলি, আপনি বয়সে আমার থেকে কিন্তু ছোটই হবেন, মানে অনেক বয়স্ক মানুষ, ছোট, কিন্তু আপনাকে জাস্ট সম্মানের মানে স্বপনদা বলতে ভালো লাগে, সেই হিসেবে স্বপনদা বলি। তবে তুমি তো আমার চেয়ে অনেক ছোটই, এ ব্যাপারে কোনো ব্যাপার নেই। তবে সবাই যখন বলে খুব ছোটবেলা থেকে আমরা গান শুনেছি, তখন আমি মনে মনে ভাবি যে আমি কত বড় হলাম। আপনি বলে ভালো করলেন ছোট, লোকে কিন্তু আপনার থেকে বয়সে বড়ই মনে করবে, কারণ যেভাবে আপনি ধরে রেখেছেন নিজেকে। হ্যাঁ, কোথাও কি তাহলে সঙ্গীতের সে একটা অদ্ভুত ক্ষমতা আছে মানুষকে সংবেদনশীল এবং তার বয়স, তারুণ্য সবকিছু থামিয়ে রাখার ক্ষেত্রে? একদম। আমি তো ভাবি যে সত্যি, কিন্তু যখন কোনো জায়গায় কিছু লিখতে হয় বয়সটা, তখনই খালি মনে হয়, তাছাড়া কোনো কিছুতে আমার মনে হয় না। কিন্তু আমার মানে সত্যি তো বয়স হচ্ছে, কিন্তু গান ভীষণ তাজা রাখে, ভীষণ তাজা রাখে। এবং আমি ক্রমশ কিন্তু মনে করি যে আমি আগের থেকে অনেক বেশি ভালো গাই। হ্যাঁ, কারণ গানের সঙ্গে আছি বলেই অনেক বেশি গভীরে যেতে পারি। অনেক গান মনে হয় যে এই যে গানের এই গভীর জায়গাটা তো আমি ধরতে পারিনি, এখন যেন ধরতে পারি। এটা ক্রমশ মনে হয়, এখনো আমাকে নিজেকে ছাত্র মনে হয় গানের ক্ষেত্রে। আমি এখানে আপনাকে একটা প্রশ্ন করব, যে আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, ধরুন ওয়েস্টার্ন ক্লাসিক্যাল, পাশ্চাত্য ধ্রুপদী সঙ্গীতে হাইডেন থেকে শুরু করে অনেকে, মানে আমি অনেকের নাম করতে পারি, কিন্তু হাইডেন যেহেতু থিওরিটিক্যাল বা তাত্ত্বিক দিকটা খুব আলোচনা করেছেন, অনেক ক্ষেত্রে অনেক লেখাতে পড়েছি যে তিনি বলছেন যে ফোক মিউজিক, তার মধ্যে একটা মাটির গন্ধ যেমন থাকে, কিন্তু খুব রিফাইন্ড অর্থাৎ খুব পরিশ্রুত হয়ে সেটা মার্গীয় সঙ্গীতে রূপান্তরিত হয়। কোথাও কি আপনার মনে হয় এটা সত্যি, যে কোনো মার্গীয় সঙ্গীতের পেছনে কোনো না কোনো লোকসঙ্গীত বা কোনো না কোনো মাটির টান তো আছে, এটা অস্বীকার করতে পারি না, কিন্তু মার্গীয় সঙ্গীত, ধ্রুপদী সঙ্গীত বা ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক, তারা অনেক বেশি পরিশীলিত ফোকের থেকে। কোথাও কি মনে হয়? দেখো, এটা তো ঘটনা, তোমাকে আমি তুমি বলছো, তুমি অবশ্যই তুমি বলবেন, কিন্তু সম্মানের জায়গায় তুমি না 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 তুমি পপুলার মানুষ, এত সব না। জায়গায়, যাই হোক, দেখো এটা স্বীকৃত, এটা মানে এখন বলার অপেক্ষা রাখে না যে আমাদের মাটি থেকেই সব শাস্ত্রীয় সঙ্গীত যা বলো, নানা রকম মডিফিকেশনের মধ্যে দিয়ে কিন্তু এগুলো এসেছে। এবং সর্বদেশের সত্যি এটা, যে মাটির সুর থেকে কিন্তু নানাভাবে গানগুলো এসেছে। আর আমাদের সৌভাগ্য যে আমাদের এখনো প্রাচ্যের দেশগুলোর মধ্যে আমাদের অনেক সমৃদ্ধশালী মানে লোকগানের ক্ষেত্রে, তাই অনেক রাগ রাগিনী কিন্তু আমাদের লোকগান থেকে চলে এসেছে। এ ব্যাপারে কোনো এ নেই, আর অনেক গান লাগে। আমি একেবারে গোড়ার দিকে চলে যাচ্ছি। ছোটবেলায় শুনতাম, বিশেষ করে আমরা যখন স্কুলে পড়ি, আমি বয়স না কমিয়েই বলছি, তখন তো আপনার গান প্রথম শুনতে পাই আর কি। আমি কি এরকম ভাবে বললে খুব দুঃখ পাবেন? সত্যজিৎ রায় যেমন পথের পাঁচালীর পর এমন কোনো ছবি করেননি যে পথের পাঁচালীকে অতিক্রম করতে পেরেছে। অথবা আমরা যদি দেখি যামিনী রায়, তিনি এত ধরনের ছবি এঁকেছেন, কিন্তু বঙ্গ ললনা বা আদিবাসী রমণী বা জননী এই ছবির ওপরে তাকে আমরা যেমন দেখি না। জীবনানন্দ দাশ আমাদের খুব প্রিয় কবি, কিন্তু বনলতার বাইরে তাকে আমরা খুঁজে পাই না। ঠিক সেরকমই স্বপন বসু আর ডোবা থেকে উঠতে পারলেন না। আমি প্রথমেই বলি, এই যে যেমন করে জীবনানন্দ দাশকে আমরা বনলতার বাইরে খুঁজে পাইনি বলছি, আমরা খোঁজার চেষ্টা করেছি কি তেমন করে? করিনি, কিন্তু করলে কিন্তু আরো পেতাম, তেমন করে করিনি। আমার গানের ক্ষেত্রেও তাই, তেমন করে মানুষের খোঁজা মানে সেভাবে খুঁজলে সে পাওয়া যেত। তুমি যদি জানতে চাও, শুনতে চাও, লোকের কাছে কি হয়, একটা গান আরো নতুন গান গাইতে গাইতে সেটাকে রেজিস্টার করে একটা মনের মধ্যে, কানের মধ্যে। ব্যাপারটা ঠিক তাই, সত্যজিৎ রায়ের ক্ষেত্রেও তাই। তুমি বলো না সত্যজিৎ রায় ছেড়ে দাও, আমার প্রসঙ্গে সত্যজিৎ রায় বা এমন মানুষকে উদাহরণে টানাই উচিত নয়, কিন্তু সর্বক্ষেত্রেই তাই হয়। আমার ক্ষেত্রেও তুমি যদি বলো, আমার অনেক ঊর্ধ্বে আমার গান, মানে আমাদের লোকগান। আজকের যদি কোনো গান না ভালো লাগে, সেটা তো আমি বেশি মানে ব্যথা পাবো এই ভেবে যে আমাদের গানে এত ঐশ্বর্য রয়েছে, আমাদের লোকগানের ক্ষেত্রে আমাদের কতটুকু আমরা খোঁজার চেষ্টা করি, কত সুন্দর সুন্দর গান রয়েছে। এই যে তুমি আসা মাত্রই বললে যে আরো অনেক গানের কথা, যেগুলো অনেকেই শুনেছে, হ্যাঁ, তারপর অনেকেই আছে এখন এক সময় হয়তো টিভিতে বা নানা গান টান শুনতেন, তার জীবনের কর্মজীবনের চাপে না তাদের
অত শোনার সময় হয় না, তাদের দোষ নেই। যখন আপনার সেরকম গান গান আমি বললাম যে আপনি কি করেন, বলে যে আমি তো এই ওনার যা কাজের ধরন দেখলাম, আগে শোনার সময় ছিল, এখন সারাদিন ওনার কর্মব্যস্ততার মধ্যে কাটে, শোনা হয় না। তা সেই মানুষটি কি করে শুনবে? তারপরে শোনার অভ্যেসটা তার চলে গেছে। আর আরেকটা জিনিস হয় যে মাঝে মাঝে মানুষের না একটা কিছু আমরা ব্যবহারের মধ্যে থাকলেও আমরা একটা অভ্যেস পাল্টানোর একটা প্রবণতা থাকে। এই সব নানা কারণে হতে পারে। সেটা যদি এই গানগুলো না শোনা হয় সেটা আমার ডিসক্রেডিট, কিন্তু গান কিন্তু আছে, না না, লোকগান আছে। আপনার ডিসক্রেডিট কেন? আমাদের আমাদের সেটা খামতি আমরা শুনিনি, আমরা একটা শুনে শুধু সেটাতেই মত্ত থেকেছি। আমি এবার একটু অন্যভাবে বলি। টাফ টকে অনেক সময় আমি টাফ প্রশ্ন করি, এই প্রশ্নটা সেভাবে নেবেন, কোনোভাবে দুঃখ পাবেন না। না না, আমি একদম দুঃখ পাবো না। আমি যদি বলি সত্যি আড়ালেও সত্যি, সামনেও সত্যি, একই ব্যাপার, সত্তর এলাও সহজে। আমি যদি এইভাবে বলি, সলিলবাবু জিতে গেলেন, হেমাঙ্গ বিশ্বাস হেরে গেলেন। আমি কেন বলছি? আসলে স্বপন বসু হারেননি, হেমাঙ্গ বিশ্বাসরা হেরে গেলেন। কেন বলছি? তার কারণ গণনাট্য নিয়ে যখন আইপিটিএতে চর্চা চলছে, গণসঙ্গীত নিয়েও চর্চা হয়েছে বহুদিন আগে, তখন অনেকে বলেন দুটো ধারা ছিল। একটা ধারায় সলিল বাবুরা তারা ওয়েস্টার্ন অর্কেস্ট্রেশনের মাধ্যমে তারা গানকে মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছেন। মানে স্বয়ং হেমন্ত মুখোপাধ্যায় তার গান গলাতে ধরছেন। আবার অন্যদিকে হেমাঙ্গ বিশ্বাসরা তারা মাটির যে গন্ধ, মাটি, বাংলার মাটি, আমাদের বিভিন্ন আঞ্চলিক গান, তাকে নিয়েই তারা পরীক্ষা নিরীক্ষা করে মাটির গন্ধ নিয়ে পৌঁছাতে চেয়েছে। আজকে স্বপন বসু শুনে বাঙালি যখন কানকে নতুনভাবে আবিষ্কার করলো, বাংলাকে আবিষ্কার করলো, তখন একেবারে, আমি কারোর নাম বলবো না, কোনো ব্যান্ডের নাম বলবো না, কোনো শিল্পীর নাম বলবো না, কিন্তু কোথাও যেন বাইরে থেকে অর্কেস্ট্রেশন এসে স্বপন বসুকে ধীরে ধীরে সরিয়ে দিল। আসলে হেমাঙ্গ বিশ্বাস হেরে গেলেন। কি বলবেন? না, এটা কি বলতো, হেরে যায় না। ধরো তুমি ছোটবেলা থেকে ভাত খেয়ে অভ্যস্ত, তার আগে আমরা এমন হয়েছে যখন আমাদের ফ্রিজ ছিল না, ঘরে ফ্রিজের ব্যবস্থা ছিল না, আমাদের কিন্তু জল ঢেলে সংরক্ষণ করতে হতো। আমরা কিন্তু যেটা বলে পান্তা ভাতে আমি অভ্যস্ত ছিলাম। এখন কি হচ্ছে, শুধু ভাতে না, তুমি ডাল ভাতে রোজ খাচ্ছ, তার মর্ম বুঝতে পারছো। হয়তো রোজ খাচ্ছ, তুমি একদিন বিরিয়ানি খেলে, তুমি 30 দিন বিরিয়ানি খেয়ে থাকতে পারবে না, কিন্তু ওগুলোর মুখ কিন্তু তাড়াতাড়ি পাল্টাতে হয়। কিন্তু তোমার যে রোজকার যে খাবার, ডাল ভাত আর গন্ধলেবু, বুঝলে, এটাকে আমরা অনেক সময় অজান্তে ইগনোর করি। আমরা হঠাৎ করে কিছু চটকদারি খাবারে মজে যাই, কিন্তু ফিরে আসতে হয় কিন্তু সেই মাটিতে। এগুলো অন্তঃসলীলার মতো, তুমি বুঝতে পারবে না। এটার ফিনিশটা হচ্ছে ম্যাট ফিনিশ, এর চাকচিক্য নেই, কিন্তু অন্তঃসলীলার মতো কিন্তু বইছে। তুমি সেটা ওইভাবে উপলব্ধি করতে পারবে না। আর বইছে বলেই তো 1000 বছর ধরে, তার আবহাওয়ার কাল ধরে সেটার গতি রয়েছে। এগুলো কিন্তু ক্ষণিকের, এগুলো কিন্তু রোজকার নয় কিছু জিনিস। কিন্তু লোকগানের যে ধারা, সেটা কিন্তু অব্যাহত, কিন্তু সেখানে কিন্তু কোনো জায়গায় থামা নেই। তার মানে ফল্গু ধারার মতো কি এই সুর আবহমান কাল ধরে, এটাই ট্র্যাডিশন, এবং এটা কিন্তু এটা চাকচিক্য চটক নেই। তুমি হ্যারি বেলাফন্টের গান, তুমি এখনো উডিগাত্রী গান কোনো কালে কিন্তু ওইভাবে কখনো পপুলার হয়নি, কিন্তু এখনো তুমি ভুলতে পারবে না, কিন্তু চাকচিক্যের গান হট করে একটা রক শিল্পী বা পপুলার যে কোনো শিল্পী বলছি, সেই চাকচিক্যগুলো রয়েছে, কিন্তু তার মাঝে কিন্তু ওই অন্তঃসলীলা রয়ে গেছে। এটা আমাদের মধ্যেও কিন্তু, এই কলকাতার জীবনের মধ্যেও কিন্তু রয়েছে বলেও কিন্তু, ধরো আমি আজকের গাইছি, কদিন মধ্যে আরেকজন লোকগান গাইবে, কিন্তু লোকগান কিন্তু থাকবে, লোকগানের গতি কিন্তু থাকবে। আমি আপনার গবেষণার বিষয়ে আসবো। আপনার গবেষণা যখন শুনতাম, আপনি তো তিনটে জাতীয় ফেলোশিপ পেয়েছেন এবং আপনি গবেষণা করেছেন দীর্ঘদিন ধরে। আমার তো কোথাও কোথাও মনে হতো যে আপনি তো উপন্যাসের, যে কোনো বাংলা উপন্যাসের নায়ক, আপনার থেকে ভালো কে হতে পারবে। এক একটা জায়গায় যাচ্ছেন, এক এক ধরনের লোকসঙ্গীত, হারিয়ে যাওয়া সুর আবার নতুন করে নিয়ে আসছেন। তা এই যে বিচিত্র অভিজ্ঞতা, এই যে পায়ে পায়ে হেঁটে হেঁটে গান সংগ্রহ করা, কোথাও এই কাজটা তো অভাব ছিল। এটা তো বোধহয় একটা বিরাট একটা কাজ হয়েছে। আমি কিন্তু বিরাট একটা কাজ করছি ভেবে আমি করিনি, আমার কিন্তু এটা নেশার মতো ছিল আমার, মানে সেটা স্কুল জীবন থেকেই, মানে কাছাকাছি তখন ছিল সতীমার মেলা, যেগুলো যেতে পারতাম,
বা বীরভূমের কেঁদুলি মেলা, শান্তিনিকেতনের পৌষ মেলা। কিন্তু এটা বৃহত্তর জায়গায় আরো গেল যখন আমি গানটা ওই শুনে শুনে তুলতে পারতাম, আর বন্ধু বান্ধব শোনাতাম, তারা উৎসাহ দিত। আর আমার লক্ষ্যটাই ছিল যে শহুরে জীবনে যে ধরনের লোকগানগুলো, পপুলার গানগুলো শুনি, তার বাইরে যে অসংখ্য হাজার হাজার গান রয়েছে, এত সুন্দর সুন্দর গান, সেগুলো সংগ্রহ করা, সেগুলোর মধ্যে মজাগুলো আমি সেই লক্ষ্য করতাম। ট্রাইবাল আদিবাসীদের গান, ভাষাটা কেউ জানে না, কিন্তু তার সেই মানেগুলো জেনে করতাম। সেগুলো কিন্তু ট্রেন্ড ছিল না, কিন্তু আমার ভালো লাগা থেকে ওটা করা। আর ওই যে প্রকাশের ইচ্ছে থেকে কিন্তু ওইভাবে ধীরে ধীরে আমার গায়ক হওয়া। নইলে কিন্তু আমি এটা নিয়ে বিশাল কাজ করছি, এটার বিশাল মানে উতরে দেবো ব্যাপারটা না, একেবারে নয়। মানে নিজেকে পণ্ডিত ভাবেননি, প্রেমিক ভেবেছে। প্রেমিক, একদম প্রেমিক ভাবে। এমনকি ধরো বিভিন্ন জায়গায় গিয়েছেন, তোমার যে নায়ক, আর এটার মধ্যে একটা রোমান্টিসিজম তো আছেই, বেশ গ্রামের মানুষের সঙ্গে মেলামেশা করা, থাকা তাদের সঙ্গে। এবং এটার মধ্যে না আমার মাঝে মাঝে মধ্যে আমি যদি একটা ঔপন্যাসিক, তুমি যে উপন্যাসের নায়ক বলছিলে, আমি বলছি যে লেখক হিসেবে যদি কত অভিজ্ঞতার কথা আমি লিখতে পারতাম। আরে গানের মধ্যে দিয়ে হয়তো সেটা প্রকাশ করতে পারি এক্সপ্রেশনে বা নানাভাবে কোনো কথাগুলো বলে, কিন্তু যদি আমি লেখক হতে পারতাম, আমি কত কত ঘটনা, কত অজানা তথ্য আমি দিতে পারতাম। না স্বপনদা, আপনি লিখবেন, আমি অনুলেখন হিসেবে আপনারটা শুধু লিপিবদ্ধ করে যাব। স্বপনদা, এই অনুষ্ঠানটা কি বৌদি দেখতে পারেন? কেন দেখতে পারেন না? দেখবেই তো। তাহলে একটা প্রশ্ন করব। হ্যাঁ বলো। এইটুকু অংশের সময় বৌদিকে একটু অন্য ঘরে পাঠানো না যাবে? না না না, বৌদি সবে, আমি কোনো কিছু মানে আমার কাছে না, একদম খুল। তার জন্য একটু একটু যা হোক না, টক ঝাল হলেও কোনো অসুবিধা নেই। এই যে আপনি তরুণ বয়সে, এখনো তরুণ বয়সে খুশি করলাম। আপনি একের পর এক প্রান্তে ছুটে যাচ্ছেন, সুর আবিষ্কার করছেন, মানুষের সঙ্গে মেলামেশা করছেন। তার মানে আপনি তো গোটা বাংলাটা এবং আমাদের আশেপাশের বিভিন্ন জায়গা আপনি তো দেখেছেন। শুধু কি সঙ্গীত মানেও তো প্রেম। তা আপনারও কি সেই নাবিকের মতো প্রতিটি বন্দরে একজন করে প্রেমিকা আছে? এক একটা অঞ্চল তো এক একটা গান, ভাওয়াইয়া প্রেমিক, একজন ঝুমুর প্রেমিক, এরকম নানা জায়গায়, একজন ভাটিয়ালি প্রেমিক, এরকম তো প্রেমিকা, মানে আমি তো প্রেমিকাই বলবো। এটা থাকতে পারে, এগুলো এইভাবেই তো থাকা, এইভাবেই তো গানের মধ্যে থাকা। সব গানকে ঘিরে কিন্তু অনেক ছবি মানে মনের মধ্যে জমা হয়ে যায়। আপনি দাবা খেলতেন? তুমি কি আরো কিছু যেতে? আমি জিজ্ঞেস করছি দাবা খেলতেন, কারণ আমি যেভাবে চালটা দিলাম, আপনি কিস্তিমাত হয়ে যাচ্ছিল, না না না, অন্যদিকে চলে গেল। অসুবিধা নেই, সেটা সেরকম ঘটলে আমি বলতাম না, কিন্তু এরকমও তো হতে পারে। ধরুন রামকিঙ্কর বেজের সাঁওতাল রমণী, সাঁওতাল পরগনায়, অথবা মন পাগল করে দেওয়া উত্তরবঙ্গের কোনো গান, সেরকম মন পাগল করে দেওয়া কোনো একজন নারী। আপনার জীবনে কি এইভাবে প্রেম আসেনি কখনো? না, এইভাবে আমার কখনো, তুমি যেভাবে বলছো, সরি আমি একটু হতাশ করলাম, মানে বানিয়ে বানিয়ে বলতে হয়, আমি সেটা কেন করবো? বানিয়ে কেন? কিন্তু না, সেরকম কিছু ওইরকম ভাবে কিছু হয়নি। আমাকে কিন্তু গান টেনেছে, এটা ঘটনা, আমাকে গান টেনেছে। গানের টানে আমি নানা জায়গায় ছুটে বেরিয়েছি। আর একদিকে ভালো, কোনো আটকা পড়ে গেলে কিন্তু আমার ছুটে যাওয়াটা হতো না। মানে আপনি আটকা পড়ার সম্ভাবনা তো শহরেই ছিল, হ্যাঁ, কিন্তু মানে সেটাকে না আমি তুচ্ছ করতে পারি, গানের কারণেই কিন্তু আমি সেটা করতে পারি, বরং কিছুটা নিষ্ঠুরও হয়েছি বলা যায় হয়তো। কারণ আমি যদি ওটা না করতাম, তাহলে হয়তো কোনো জায়গায় আটকে পড়তাম, কারণ সেখানে তার কমিটমেন্টের ব্যাপারটা থাকে, এই জায়গা থেকে তো করতে পারবো না। তাই সেটা হয়নি বলে আমি কিছু করতে পেরেছি। বৌদির ভয় বলছেন না তো? না না, একদম না, একদম না। এবার আমি অন্য দেখো, সত্যি কথা বলতে কি, দেখো, কারোর আগে কি কেউ থাকে না? অতীত থাকে না, ভবিষ্যৎ থাকে না, সব থাকে। কিন্তু তা বৌদির আগে কেউ না কাউকে না আমার ভালো লেগেছিল নিশ্চয়ই, সেটা একটা নয়, একাধিক। হ্যাঁ, কিন্তু সেই জায়গায় আটকা পড়েনি, এটা হচ্ছে কথা। মানে আপনি সেই বুদ্ধিমান নাবিক, কোনো বন্দরে আটকা পড়েননি। সেটা তুমি যদি তোমার মতো বুদ্ধিমান ভাবো, আমি কিছু করতে পারি না। এবার আমি চলে যাচ্ছি অন্য একটি প্রসঙ্গে, এটা আমার অনেক দিনের ইচ্ছে, যে এই যে পশ্চিম বাংলা, মানে আমি যদি দার্জিলিং বা হিমালয়ের পার্বত্য অঞ্চল থেকে শুরু করে, তারপর তরাই অর্থাৎ ডুয়ার্স, সেটার থেকে বেরিয়ে রাজমহল পাহাড় অতিক্রম করে যখন গঙ্গা ঢুকছে, যে নামেই সে গঙ্গা বয়ে যাক না কেন আমাদের দেশে, বাংলাদেশে, তারপর একটা বিস্তীর্ণ সমতল ভূমি, তারপর আমরা একেবারে চলে যাচ্ছি সুন্দরবন, মধ্যখানে নগর কলকাতা এবং বাংলার বিভিন্ন জায়গায় নাগরিক জীবন। কোথাও কি এই রকম একটা মানচিত্রের আমরা হদিশ পেতে পারি, যেখানে সুর বদলাচ্ছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, মানে হিমালয় থেকে সমুদ্র পর্যন্ত?
এইরকম কি আমরা সুরেরও একটা মানচিত্র তৈরি করতে পারি? সুর দেখো, অঞ্চল ভেদে সুর পাল্টায়, সুরগুলো পরিবর্তন হয়, এবং এটা খুব ইন্টারেস্টিং। মানে তোমার মানে এই যে প্রশ্নটার মধ্যে, এবং গানটা তাই একটা, তুমি যদি মানে কিছু না পথ পরিক্রমার মধ্যে বেরো, তুমি তো খবর করতে বেরো, তুমি দেখবে শুধু অ্যানথ্রোপোলজিক্যাল মানে ওই নৃতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে তোমার বেড়াতে পারি যে তুমি শুধু কথাবার্তা না, সুরটা তো তার সঙ্গে ঘিরেই। দেখবে এখান থেকে তুমি গিয়ে ধরো তুমি বম্বে রোড ধরে যাচ্ছ বা যে কোনো রাস্তা ধরে তুমি দেখবে অঞ্চল ভিত্তিতে কিন্তু তাদের কথা বা তাদের বেশভূষা, তাদের খাবার দাবার, এগুলো কিন্তু ক্রমশ পরিবর্তন। তাদের থাকার বাসা, তুমি দেখবে নর্থ ইস্টের বাড়িঘর দেখবে একরকম ভাবে, আমাদের এদিককার একরকম। এটা কিন্তু অদ্ভুতভাবে তাদের জীবনযাত্রার মান সমস্ত কিছু। যদিও এখন আজ থেকে 20 বছর আগে তুমি যে ছবি দেখেছো তার থেকে কিন্তু এখন একদম আলাদা রকম দেখবে। কারণ কি, এখন কমিউনিকেশনটা মানুষের কাছে অনেক হাতে। আরেকটা ব্যাপার হচ্ছে মোবাইল আসার পর থেকে না মানুষের সমস্ত কিছু ঘেটে গেছে একদম। অবশ্যই। আপনি নৃবিজ্ঞানের কথা, অর্থাৎ নৃতত্ত্ব, অ্যানথ্রোপোলজির কথা বলতেন, এবং আপনি নিজেও তো অ্যানথ্রোপোলজি, নৃবিজ্ঞান নিয়ে কাজ করেছেন। আমার ধৃষ্টতা নেই, আমি তো অ্যানথ্রোপোলজিস্ট নই, কিন্তু এটা তো ঠিক কথা। শুধু মিউজিক্যাল একটা না, আপনি খুব সুন্দর কথা বলেন, কিন্তু কোথাও কি নৃতত্ত্বে একটা কথা আছে আকালচারেশন, অর্থাৎ এই অ্যাকালচারেশনের জন্য আমরা কি অনেক কিছু হারিয়ে ফেলছি? না, নৃতত্ত্বে যে অ্যাকালচারেশন ব্যাপারটা সেটা কিন্তু খুব স্বাভাবিক। মানে আমার গানের মধ্যেও এরকম পাওয়া যায় যে ধরো কোনো একটা গায়ক, সে যদি অবস্থানগত দিক থেকে একটা অঞ্চলে থাকে, তার গানের ধরন একরকম হয়। আবার যারা জীবিকার কারণে বিভিন্ন জায়গায় গেয়ে বেড়ায়, মানে ভ্রাম্যমান গায়ক যারা, মোবাইল সিঙ্গার, তারা কি ওই কমিউনিকেশনের জন্য কিন্তু তাদের কথাগুলো পাল্টায়। আবার এখান থেকে ধরো তোমার চা বাগানে যারা গেছে, তারা মাইগ্রেট করে গিয়েছিল তো, তাই তারাও একটা সংস্কৃতি নিয়ে আরেকটা সংস্কৃতির সঙ্গে মিশেছে। সেখানে কিন্তু আর মার্কেট ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছে, বিভিন্ন ধরনের ভাষাভাষীর মানুষ যেখানে এসে মিশেছে। তাই অ্যাকালচারেশন, তাদের অ্যাকালচারেশনটা কিন্তু একরকম। আর আমাদের যেটা হচ্ছে, এটা কি বলতো, এটা মানুষের সঙ্গে মেলামেশার মধ্যে দিয়ে হচ্ছে না, এটা হচ্ছে চাপিয়ে দেওয়া। মানে একটা মোবাইল থেকে মানে যা দেখাচ্ছে, যে পোশাক দেখাচ্ছে বা যে সংস্কৃতির একটা ছবি দেখলাম, সেই নায়ক নায়িকা এই পোশাক আশাক পরেছে, আমাকে ওটা পরতে হবে, বুঝলে। সিরিয়ালে যেটা দেখাচ্ছে, অমুক শাড়ি আমার পরতে হবে, অমুক পোশাক জামা আমাকে পরতে হবে, এই ব্যাপারগুলো হচ্ছে। আগে তো সেটা ছিল না। আগের অ্যাকালচারেশনটা ছিল কমিউনিকেশনের কথা ভেবে, যে ওই দেশের মানুষ আমার সঙ্গে একটা কথা বলতে যাচ্ছে, আচ্ছা এই ভাষাটা কি, এই গানটা কি, এটা তার সঙ্গে আমার মনের কথা জানাতে হবে, এই তাগিদ থেকে ঘটতো। এখন তো তা নয়, কে কারোর সঙ্গে কোনো কথা নেই, এখন যে যার মতো পাশাপাশি বসে আছে, যে যার মোবাইল দেখে যাচ্ছে। এবং এই সংস্কৃতিটা কিন্তু আশেপাশে আমার যারা বসে আছে তার সঙ্গে কোনো যোগ নেই, এটা কিন্তু পুরো চাপিয়ে দেওয়া। এই অ্যাকালচারেশন, এটাকে অ্যাকালচারেশন বলবো না, অ্যানথ্রোপোলজির দৃষ্টিকোণ থেকে। খুব সুন্দর লাগলো। আচ্ছা, পদ্মা নদীতে যে মাঝি রাতের বেলায়, চাঁদনি রাতে গান গাইতে গাইতে যাচ্ছে, আর সুন্দরবনের ভয়ঙ্কর সুন্দর অরণ্যের মধ্যে দিয়ে, যেখানে বাঘের ভয় আছে, যেখানে সাপের ভয় আছে, জলে কুমিরের ভয় আছে, সে শুধুমাত্র মধু আনতে যাচ্ছে, সেই গান, দুই গানের সুর, ভাষা সবকিছুই কি আলাদা, নাকি চিরন্তন একটা লোকায়ত সুর থাকে? না, তুমি তো তোমার প্রশ্নের মধ্যে যেটা বলতে চাইছো, যে একটা কিন্তু কর্মজীবনের গান আছে, যে তার কর্মকে নিয়ে একটা গান, না আলাদা নয়, সবকিছুর মধ্যে কিন্তু আর কর্মের যোগটা তার রয়েছে, কর্মের যোগ, আর তার সঙ্গে আঞ্চলিকতা। ধরো সুন্দরবনের মানুষের কর্মের সঙ্গে যে গান, তার সুর, তার ধরন একরকম। আবার ঝুমুর অঞ্চলে, বীরভূমের বা ধরো একটা উত্তরবঙ্গের মানুষের, তার আবার অন্যরকম হবে। সেগুলো আলাদা নয়, তার আঞ্চলিক বৈশিষ্ট্য নিয়ে, এবং সেই তার অঞ্চলে যে সুরের যে ধরন, সেটা কিন্তু একদম চাপিয়ে দেওয়া নয়। এমনকি কোনো সরকার থেকে আইন করে দেওয়া নয় যে তুমি এই সুরে এইভাবে কথা বলবে, এই গানে এই, তা নয়। ওটা তাদের নিজেদের মানে সহজাতভাবে তাদের ভালো লাগা, তাদের সেই অঞ্চলে জল হাওয়ায় যেভাবে বেড়ে উঠেছে, সেই ভাষায় সেই জল হাওয়ার সুরকে নিয়েই তাদের গান। তার মানে কি তাহলে গানের ক্ষেত্রে কোনো খাঁটি বা বিশুদ্ধ বলে কোনো কথা নেই? অবশ্যই খাঁটি বিশুদ্ধ ব্যাপার আছে। আমরা ভেজাল কখন হয় বলতো? আমি যদি ইন্টারফেয়ার করি, ধরো তোমার একটা গ্রামের মানুষ একটা গান গাইছে, তার উচ্ছ্বাস নিয়ে তার যে কথাটা সে বলতে চাইছে, তার কথাটাকে যদি আমি বিকৃত করি, সেটা কিন্তু ভেজাল, এবং সেটা অন্যায়, এবং কৃত্রিমও বটে। অবশ্যই কৃত্রিম। এবং তার ওই জায়গাটা আমাকে শ্রদ্ধা করতে হবে, যে আমি লোকগান গাইছি, তার কথা আমি ঠিক মতো বলতে পারছি তো।
এই প্রশ্নটা নিজের কাছে রাখতে হবে সৎভাবে। আমি কিছু করতে গিয়ে ভুল করে ফেললাম, সেটা কিন্তু অন্য কথা, কিন্তু তার কথাটাকে তুমি কনভে করছি তোমার কাছে। একটা গান, সে তার মনের কথা ব্যক্ত করলো, একটা ফোক সিঙ্গার, আমি শখ করে ওটা বিনোদনের জন্য আমি যা খুশি করলাম, ওটা কিন্তু অপরাধ, ওটা কোনো অন্যায় নয়, এটা একটা অপরাধ। সেটা শ্রদ্ধা সহকারে তার গানটাকে আমার সম্মান জানাতে হবে, কারণ সে শুধু ধান দেয়নি, আমায় গানও দিয়েছে। চাই যে ধান দেয় সেই গান দেয় লোকগানের ক্ষেত্রে, এটা সবচেয়ে বড় কথা। সেই জায়গাটায় সে শ্রদ্ধা থাকা দরকার। ওই যে বললাম না প্রথমে, যে বললে যে সেগুলো যে আবহমান কাল ধরে কেন রয়েছে, যে সেই ধান দিয়েছে, সে কিন্তু ওই চাল ওই ভাত খেয়েই রয়েছে। আমি শখ করে একদিন বিরিয়ানি খেলাম, বললাম ঠিক আছে, শহরের মানুষ হয় ঠিক আছে, কিন্তু ওই ওটার সোর্স কিন্তু সেই ধান। তাহলে ড্রাম বাজিয়ে, গিটার নিয়ে, পাঞ্জাবি পরে অথবা শাড়ি পরে যারা বিকৃত সুরে নিজেদের মতো করে মানুষকে শুধু আনন্দ দিতে বিভিন্ন লোকসঙ্গীতকে যারা প্রচার করে নিজেদের গান এবং নিজের মহিমা প্রচার করছে, সেসব দেখে আপনার রাগে গা রিরি করে ওঠেন? না, একদম করে না। তাহলে তো কেউ বিরিয়ানি খেলে এগুলো আমার রাগ কেন? মানুষের দেখো, শহরে ভালোবাসা নিয়ে সেটা অবশ্যই করবে, কিন্তু মনের মধ্যে যেন ওই ব্যাপারটা থাকে তার। হ্যাঁ, কেউ গিটার নিয়ে অবশ্যই গাইতে পারে, কিন্তু বিকৃত করাটা, কেউ যদি বিকৃত করে সেটা কিন্তু ঠিক নয়। সেটা, সেই ব্যাপারটা তাকে একটু শিখে গাইতে হবে। তুমি যে কাজটা, এই তুমি তোমার কাজটা, সাংবাদিকতার কাজটা তুমি তো লেখাপড়া করে তারপর তুমি করছো, যা খুশি তো করে তো করছো না। যেটাই করো সেটা সিরিয়াসলি সেই বিষয়টাকে জেনে অধ্যয়ন করে করা উচিত। আমি আপনার কথা শুনতে শুনতে ভাবছিলাম, আমাদের দেশের যদি সব সাংবাদিকরা ওই রকম কর্মের গানগুলোকে, অর্থাৎ কাজ এবং খুব খাঁটিভাবে সেই গানগুলোকে করতে পারতো, তাহলে বোধহয় সাংবাদিকতার একটা অন্য দিগন্ত খুলে যেত। আমি আর ভারী করব না, কিন্তু একটা প্রশ্ন করে এই ভারী প্রশ্ন থেকে বেরিয়ে আসব। অর্থাৎ আপনি আজকে আমাদের যে কথা বললেন, যাহা কিছু কালজয়ী তা এই মুহূর্তে দাঁড়িয়ে জনপ্রিয় নাও হতে পারে, আবার যা জনপ্রিয় তা কালজয়ী নাও হতে পারে। অসাধারণ এই কথা। আমার মনে হয় আমাদের দর্শকদের ভালো লাগবে, আমরাও শিখছি আপনার কাছ থেকে। স্বপনদা, আমরা আবার সেই পুরনো কথায় ফিরে আসবো। এই যে অসামান্য একটি গান আপনার, এবং সে গান আপনাকে তারপরে অজস্র গান তৈরি করেছেন, কালজয়ী সব কাজ করেছেন, কোথাও কি মনে হয় যে একটা ঐতিহ্যের ধারা নিয়েই আপনি এগিয়ে চলেছেন? আপনার যারা গুরু, আপনি হেমাঙ্গ বিশ্বাসের সাহচর্যে ছিলেন, তিনি আপনাকে বিশেষ করে আপনার গবেষণায়, উনি আমার গাইড। মানে এটা তো একটা বোধহয় বিরাট প্রাপ্তি। এটা বিরাট, মানে ন্যাশনাল স্কলারশিপে উনি আমার গাইড হয়েছেন, এবং আমি এইসব মানুষগুলোকে পেয়েছি। শুধু এই প্রসঙ্গে আমি বলতে চাই, শুধু হেমাঙ্গদা নয়, হেমাঙ্গদা, রনেন রায়চৌধুরী একদম অসাধারণ একজন মানুষ। সেই ঋত্বিক ঘটকের সেই কান দিয়া কুল হইলাম ভব নদীর পারে মন তো রেখে বাপার করে, সেই মানুষ। তারপর নিহার বড়ুয়া, প্রমথেশ বড়ুয়া 2 বছরের ছোট, অসাধারণ মানে গুণী মানুষ, লোকগানের মানুষেরা, কালিদাস গুপ্ত, তারপর দীনেন্দ্র চৌধুরী, এরকম অসংখ্য মানুষ, এত ভালো ভালো মানুষের আমি মানে সেই ভালোবাসা পেয়েছি এবং তাদেরকে উৎসাহ পেয়েছি, ভাবা যায় না। বিশেষ করে আপনি যাদের নাম বললেন তারা তো সবাই মাইলস্টোন, এবং প্রত্যেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু সলিল চৌধুরীর কাছে আমি ভীষণ, এই যে প্রফেশনাল আমার জীবিকার জীবনে, মানে মানুষের কাছে পরিচিতির ক্ষেত্রে সলিল চৌধুরীর অসাধারণ অবদান আমার ক্ষেত্রে, অসাধারণ অবদান। অনেকে বলেন তো হেমাঙ্গ বিশ্বাস আর সলিল চৌধুরী ইস্ট বেঙ্গল মোহনবাগান। দেখো, লোকে এটা ভাবতে ভালোবাসে, এগুলো ইস্ট বেঙ্গল মোহনবাগান না করলে না আমাদের পেটের ভাত হজম হয় না, কিন্তু অত্যন্ত ভালোবাসার সম্পর্ক ছিল তাদের মধ্যে। আমার খুব জানতে ইচ্ছে করছে, হেমাঙ্গ বিশ্বাস সলিল বাবু সম্পর্কে কি বলতেন? ভীষণ ভালো বলতেন। আমরা নানা রকম সেই সময় গল্প শুনতাম, এবং সলিলদার কাছেও নানা রকম গল্প শুনতাম। সেই গণনাটার সময় নানা রকম মজার, সলিলদা এত মজার মানুষ, এবং সলিলদা যে মজার কত গান, যেমন নন্দলাল দেবদুল্লাহ আমি গানটা গিয়েছি, তুমি তো খালি থাকিলে ডোবাখানাটাই জানো, কত লোক ওদেরকে জিজ্ঞেস করো, ওরা জানে সেসব গানগুলো। তোমার আর সময় নেই, চারিদিকে ছুটে বেরিয়েছো রাজনীতির এই নিয়ে, কত গান আছে, মশার গান আছে, বেড়ালে গান আছে, চ্যাং মাছে বলে, মানে দেখো ওদের যে ওদের, না আমি জানি এতটাও জানি না যে তুমি খালি থাকিলে ডোবাখানা করছো। তা সে তুমি ডোবাখানা থাকলে আমাদের কি দোষ বলো?
আর এখন কথা হচ্ছে যে স্বপন দা, আপনি কিন্তু আমায় দোষারোপ করতে পারেন না। করলাম তো, যে সময় এই কারণে স্কুলে করবো। পড়ার সময় যে গানটা শুনেছি, হ্যাঁ। সেই গানটা হচ্ছে কি বুঝতে পারছেন, এবং এবং পাড়ার যদি হ্যাঁ, ঠিক। কেউ থাকে সুন্দরী মহিলা, তাকেই সারা জীবন রাজকন্যা মনে হয়, সে পাড়াতে না থাকলেও। সুতরাং সেটা আমার প্রথম না, প্রেম। এবং আমার এটা বিরাট সৌভাগ্য যে দেখো এই যে এরকম একটা সুন্দর গান গুরুদাস পালের থাকিলে ডোবাখানা হবে, এত উপমা দিয়ে এত চমৎকার একটা গান, মানে আমি ওই গানটা নিয়ে যে আসতে পেরেছি, এটা আমার কাছে মানে আমি ভগবানের কাছে বিশাল কৃতজ্ঞ যে কি চমৎকার একটা গান দিয়ে আমি এসেছি। অবশ্য আমি গানের সিলেকশনের ব্যাপারে ভীষণ চুজি। আমি এমন কোনো গান আমি করি না যেটা আমার ভালোবাসা আমার রুচির জায়গা থেকে এতটুকু কোনো জায়গায় মানে কম্প্রোমাইজ করতে হয়, এরকম কোনো গান আমি আমার সিলেকশনে কোনো সময় আমি রাখিনি। কাছে গাইবো না গান, কারণ গানটা শুধু গাইবার জন্য না, আমার নিজের সত্তাকে, আমার আত্মাকে মানে একটা শুদ্ধকর মানে মানে তৃপ্তির জন্য আমি গানটা করার চাই। আমার এখানে একটা প্রশ্ন আছে। ধরুন আমি কোনো আঙ্গিককে ছোট করছি না, কিন্তু মজলিসে এরকম অনেক আঙ্গিক আছে যেখানে তো কিছুটা হলেও আদি রসাত্মক একটা রস থাকে। লোকসঙ্গীতের ক্ষেত্রে ওই আকাশটা কি অনেক বড়? না, দেখো আদি রসাত্মক হওয়া মানে জিনিসটা খারাপ, ওটাকে ওইভাবে দেখা উচিত নয়। এবং মানে ও একেবারে উচিত, এবং তার মধ্যে যদি শিল্পগুণ থাকে, হ্যাঁ, সেটা কিন্তু অনেক নেদুবাবু টপ্পার মধ্যে বা এই ধরনের সেই সময় অনেক গান আছে যে সেগুলোকে কখনোই তুমি মানে স্থূল বলতে পারবো না। তার এত সুন্দর কাব্যগুণ আছে, শুধু সেটাকে কখনো ওইভাবে ধরে। লোকগানের মধ্যে আছে, এবং লোকগানের মধ্যে সবচেয়ে বড় কথা যেটা শহুরের মানুষ, তথাকথিত শিক্ষিত মানুষটা সেটা বুঝতে পারে না। তার অনেক মানে কি বলবো, অনেক সেক্স এডুকেশন মানে দেওয়া আছে গানের মধ্যে। এখন স্কুল কলেজে ভাবা হয় যে এটা দরকার, এই এডুকেশনটা দরকার, যৌন শিক্ষাটা দরকার, কিন্তু ওরা কিন্তু তার আগে তাদের তো আমরা নিরক্ষর বলি, আর লেখাপড়া না জানে তাদের অশিক্ষিত বলি, কিন্তু তারা কিন্তু অনেক আগে থেকে কিন্তু তাদের এই শিক্ষার গানগুলো তারা পরবর্তী প্রজন্মের কাছে, ছোটদের কাছে গানের মধ্যে দিয়ে সেগুলো শিক্ষা দিয়ে থাকে। এটা কিন্তু এই জিনিসগুলো আমরা উপেক্ষা করি, এগুলো অনেক আগে থেকেই তারা করতে, অনেক এগিয়ে তারা, অনেক আমার লোকজীবন, তাদের অক্ষর পরিচয় না থাকতে পারে কিন্তু তারা অনেক এগিয়ে। এক্ষেত্রে আমি আপনাকে জিজ্ঞেস করব, ধরুন বাউল যারা রয়েছেন বা যাদের আমরা বিভিন্ন সময় খ্যাপা হিসেবে সমাজে দেখি, এবং সেখানে তো শিব ঠাকুরকেও আমরা খ্যাপা হিসেবেই দেখি, কোথাও কি মনে হয়েছে যে গান খুব সহজেই লোকসঙ্গীতের মধ্যে দিয়ে দর্শনের জায়গায় পৌঁছায় বা ধাবিত হয়? দর্শনের জায়গায় পৌঁছয় তো বটেই, অনেক গানই আছে যেগুলোর মধ্যে ভীষণ ফিলোসফিক ব্যাপার আছে। আরেকটা এই প্রসঙ্গে বলি যে এই যে বাউল প্রসঙ্গ তুমি আনলে, বাউল আর লোকগানটা কিন্তু লোকে একাকার করে দেখে। আমাকে অনেকে বলে দাদা আপনার বাউল গান খুব ভালো লাগে, বাউল আর লোকগানটা কিন্তু আলাদা। আমি রাস্তায় কেউ বললো দাদা আপনার বাউল গান, তার এক্সপ্রেশনটাকে আমি নিই, কিন্তু দাঁড় করিয়ে তাকে জ্ঞান দিতে বসি না, শুনুন বাউল আপনি বলছেন আর লোকগান কিন্তু আলাদা, তা নয়। তার এক্সপ্রেশনটাকে আমি মুখ্যত ধরি, কিন্তু বাউল আর লোকগান বিষয়টা কিন্তু আলাদা। বাউল গানটা হচ্ছে ওদের সাধন নির্ভর গান, মানে যেটা বড় গভীর অরণ্যের গান, মানে নির্জন পথের গান একরকম বলা যায়, নির্জন সাধনের গান। কিন্তু লোকগানটা ঠিক উল্টো, ভীষণ কর্মজীবনের গান, হ্যাঁ, জনপথের গান, জন অরণ্যের গান। তাই সেদিক থেকে ভীষণ আলাদা, অনেক তার বিষয় বা সমস্ত। এই যে দর্শনের কথা বলছো, লোকগানের মধ্যে কিন্তু ওরকম গানের মধ্যে সে দর্শনের ব্যাপারগুলো এমন উল্টা দেশ বাবু কোন জায়গায় আছে, এমন উল্টা দেশ বাবু কোন জায়গায় আছে, তার উপর পানি গাছের গুড়ার নিজ দিকে তিন ডাল নীল আছে, এমন উল্টা দেশ বাবু কোন জায়গায় আছে। ওদিন সরহদ বলি ডিমের নাই কুসুম, সে পাখিটি ঘুরে ফিরে ডিমে না দেয়, আরে ডিমের ভিতর বাচ্চা মরে, কেমন তার প্রান্তি যাবে, এমন উল্টা দেশ বাবু কোন
জায়গায় আছে। দেখো হেয়ালি করে কি গুঁড়ো কথা বলছে। আর ডেটা হাসাড়া আগলা ফল ধরে, কাটিলে সে চিয়ে গাছ, না কাটলে মরে। কত কাঁচা ফল গড়িয়া পড়ে, আর পাকনা হইয়া ঝুলতে আসে। এমন উল্টা দেশ বাবু কোন জায়গায় আছে। আমি এবার চলে যাচ্ছি বাদ্যযন্ত্রের ক্ষেত্রে। আমি সুকুমার রায় থাকলে কি বলতেন আমি জানি না, কিন্তু কখনো দেখলে মনে হয় ব্যঞ্জো, কখনো মনে হয় তিন তারা, আবার কখনো মনে হয় দোতারা। এই যন্ত্রটা কি আপনারই আবিষ্কার? এটা আমি সেই সময় করি, এটা দোতারা এবং ব্যঞ্জো। আমি তো ভীষণ বিট সিগারের ভক্ত, আর ওই ব্যঞ্জো নিয়ে আমার একটা ভীষণ মানে এত ভালো লাগতো। অন্যরকম ইনস্ট্রুমেন্ট, আর ইনস্ট্রুমেন্টের মধ্যে আওয়াজটার মধ্যে একটা রাস্টিক ব্যাপার আছে। আর পরে ব্যঞ্জো, আমি অরিজিনাল একটা ব্যঞ্জো, কে ব্যঞ্জো আমেরিকার থেকে আমি পেয়েছিলাম হাতে। তো ওটা দেখে আমার মনে হলো যে এটা ফর্মটা কিন্তু একই দেখলাম, যে চামড়ার উপর তার, এবং এটা কিন্তু লোকগানের সর্ব মানে তারপর ধীরে ধীরে এটা আফ্রিকান ইনস্ট্রুমেন্ট ছিল, ধীরে ধীরে সর্বত্র এটা ছড়িয়ে গেছে। আমার তখন মনে হলো যে আচ্ছা এটাকে যদি আমাদের দোতারার সঙ্গে একটা কম্বিনেশন না যায় কেমন হয়। তখন আমার এটা প্ল্যান এলো যে ছোট্ট মতো করে, আর ওটা খুব ভারী হয়, হালকা মতো করে যদি কিছু করা যায়। তখন ওই চামড়ার উপরে এই ফর্মেই আমি দোতারার সঙ্গে মিশিয়ে একটা করলাম। এটা করে তারপরে এটা তখন নিয়ারবিন্দু চৌধুরী ছিলেন, উনি আমাকে ভীষণ ভালোবাসতেন, মিউজিকোলজিস্ট। তো উনি ওনাকে আমি দেখালাম, সব এটা দারুণ তুমি করেছো, ইনস্ট্রুমেন্টটা খুব ভালো হয়েছে, তুমি এটা নাম করেছো? আমি বললাম না দাদা, নাম তো করিনি। বলে আমি একটা নাম দিয়ে দিই তোমার এরকম। আর উনি খুব ভালো লিখতেন, খুব ভালো পণ্ডিত মানুষ, বলে এটার নাম স্বপ্ন তারা দিয়ে দিলাম। তারপর আমি এটাকে নিয়ে আরো মডিফিকেশনের মধ্যে দিয়ে হবনারের মুকুন্দ বিশ্বাস ছিলেন, তো উনি খুব ক্রিয়েটিভ মানুষ, মুকুন্দ বিশ্বাস। বলছে স্বপন এটা একদিন বসি আমরা নিয়ে এটা আর কিছু করা যাক। ওনাকে নিয়ে তখন উনি একটা ছোট ধরনের ইনস্ট্রুমেন্ট, এখন অনেকেই বাজায় ওটা, ওই তখন ওই ফর্মুলাটা তৈরি করা হলো। এটা তারপর থেকেই খুব পপুলার হয়ে গেল ইনস্ট্রুমেন্ট। স্বপ্ন তারার মধ্যে স্বপন বাবুও আছেন, স্বপন বসু আছেন, আবার স্বপ্নও আছে, আবার সেই সুর আছে, সুর লয় সবই আছে। এটার কি পেটেন্ট নিয়ে রেখেছেন? না না, এইসবের পেটেন্ট নেওয়ার কিছু নেই, ওসব কিছু আমি করিনি। ইউএসএ তে তো মানুষ মানে কোনো কিছু সবকিছু ওদের একটা পেনকে বেঁকিয়ে লিখলেও পেটেন্ট নিয়ে নেয়, আর আপনি একটা আস্ত বাদ্যযন্ত্র করে পেটেন্ট নিলেন না। এটা যে সকলের কাজে এই ভাবনাটা যে সকলে গ্রহণ করেছে, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। তাও অলিখিতভাবে যেটা থাকে না, সেটার মধ্যে অনেক, সেটা যদি 5 জনের মধ্যেও থাকে তার তৃপ্তি আলাদা, কিন্তু জোর খাটিয়ে লিখিত পরিতভাবে কোনো সম্পর্ক টেকে না সেভাবে। এই যে রেজিস্ট্রি ম্যারেজ, যে যে বন্ধন, ভালোবাসার বন্ধন, তাকে লিখে কাগজে কলমে হয়, তাই তো ছিঁড়ে যায় থেকে থেকে। Gauridevi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. নমস্কার। স্বপন বাসুর যেই জায়গায় পৌঁছানোর কথা ছিল, বাংলা কি আপনাকে সেই জায়গাটা দিয়েছে? তার চেয়ে বেশি দিয়েছে, অনেক বেশি দিয়েছে। আমার কোনো এক্সপেকটেশন এরকম ছিল না। আমি ভাবতাম যে এই সবচেয়ে বড় কথা, আমি তো এসছি ভীষণ মানে কোনো পরিকল্পনা ছাড়া। আমি গান, এই যে গ্রামে গিয়ে যে গানগুলো শুনছি, একটা ট্রাইবাল গান, এমন না পপুলার গান তার কথা বোঝা যায় বা মানে তার সবকিছু পরিষ্কার ইয়ে করে, তা নয়। একেবারে ট্রাইবাল, বোঝা যায় না, আমাকে গান বলে বলে গাইতে হয়। লোকে যেসব গানগুলো শুনবে, এইভাবে গ্রহণ করবে, আমি তো এটাই ভাবিনি। আমার এখানে একটা প্রশ্ন আছে। ধরুন আমরা সবাই জানি নিম বেগুন বা শুক্তো অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু স্বাস্থ্যকর, প্রয়োজনীয়, খেতেও যে খুব খারাপ তা নয় যারা তার স্বাদটা বোঝে তাদের জন্য। কিন্তু কলকাতা শহরে কোথাও কি ফুটপাতে শুক্তো বা নিম বেগুন বিক্রি হচ্ছে দেখা যায়? কোথাও কি মনে হচ্ছে, আমি কাউকে কিন্তু অপমান করছি না, পাশ্চাত্যের বিভিন্ন, সেটা জার্মান হতে পারে, সেটা ফরাসি হতে পারে, জাক ব্রেলের গান হতে পারে, সেটা অন্য কোনো পাশ্চাত্যের খুব কালজয়ী গান, শুধুমাত্র
তার শব্দগুলোকে পাল্টে দিয়ে সুরটা সামান্য পরিবর্তন করে গিটার হাতে গান গেয়ে অথবা অথবা বিখ্যাত কোনো ধরে নিন মধ্যপ্রাচ্যের গায়ক তার সুর আর কোথাও থেকে ধরুন রুমির কবিতা সেগুলোকে গানের মধ্যে নিয়ে এসে তারা সমৃদ্ধ করেছেন, বা কোথাও বাদ্যযন্ত্রের ঝনঝনানিতে, সেটা ড্রাম হতে পারে, গিটার হতে পারে, মানুষকে এত বেশি মানুষকে আবেশিত করে দিল যে স্বপন বসুর মাটির টানের স্বাস্থ্যকর অথচ সুস্বাদু কিন্তু পরিশীলিত কান দরকার সেই গানগুলোকে হারিয়ে দিল। না না, একেবারে দেখো, ফুচকাটাকে তুমি কি বলবে, ফোক তো। এখন কিন্তু রাস্তাতে তো ভিড় করে খাচ্ছেই রেস্টুরেন্ট ছেড়ে, আবার কিছু কিছু জায়গায় তার আবার এ দোকান তৈরি হয়ে গেছে এখন এসি রুমের মধ্যে গিয়ে গিয়ে তুমি ফুচকা খাচ্ছ। ফুচকা তো ফোক আর্ট। এমনকি তুমি এখন তুমি আগে আগে দেখতে পেতে না, কিন্তু এখন দেখতে পাবে ছেয়ে গেছে বাঙালি খাবার, সেখানে গিয়ে শুক্তো খাচ্ছ, তোমার পালং শাকের তরকারি বড়ি দিয়ে খাচ্ছ। আসলে কি ফ্যামিলি এখন মাইক্রো হয়ে যাচ্ছে না, আগে মায়ের হাতে খেত, হ্যাঁ এখন তো সেরকম সুযোগ নেই, তাই ওখানে গিয়ে খাচ্ছে। কিন্তু সেটা তো ফোকের যে অতীতের দিকে, সে মাটির দিকে তো সে ফিরতে চাইছে, সেই জায়গায় তো ফিরতে চাইছে, গিয়ে শুক্তো ডাল, হ্যাঁ পালং শাক এসব খাচ্ছে। তার ফলে দেখো এটা এটা সব সময় থাকবে, সব সময় থাকবে, থাকবে তার গুণেই থাকবে। এটা আমার মতো কোনো গায়কের জন্য নয়, তার নিজস্ব গুণে এতদিন ধরে রয়েছে এবং থাকবে। এবং অলওয়েজ তুমি যে ভাবছো যে চাকচিকের মধ্যে নয়, চাকচিকের মধ্যে হয়তো থাকবে না, সে থাকবে কিন্তু ভালোবাসা নিয়ে, ওই ম্যাট ফিনিশে, সে ঘরের পাটি, শীতল পাটির মতো, একটা মাদুরের মতো, প্লাস্টিকের মাদুরের মতো নয়। বাহ, খুব সুন্দর বললেন। তার মানে মাটির টান আর রক্তের টান সেটাকে এত সহজে ছিন্ন করা যায় না। না, এটা নিয়ে আমি কোনো চিন্তাই বোধ করি না। যে কাজটা আমাকে দিয়ে হবে না, সেই কাজটা আরো কারুকে দিয়ে হবে, কিন্তু এই জিনিসটা থাকবেই, চিরকাল থাকবে। আর নির্মলেন্দু চৌধুরীকে কেউ ভোলেননি, অমর পালকে কেউ ভোলেননি, তাদের জীবন কি অত সাধারণভাবে থেকেছেন, তার উপর কিন্তু তার গ্ল্যামার দিয়ে কিন্তু তার গানকে বিচার করেনি, গানটা আলাদা জায়গায়। ফিরোজা বেগমকেও ভোলেননি। এবং এটা থাকবে, চিরকাল থাকবে, সব মানুষের মধ্যে দিয়ে এই গান থাকবে। স্বপনবাবু, আমার মনে হয় আপনি অসাধারণ দাবা খেলেন। আবার প্রশ্নটা আপনি অন্যদিকে নিয়ে চলে গেলেন। এবার আমি তাই সরাসরি, আমি কিন্তু প্রশ্নেই আছি, তোমাকে আরো সরলীকরণ করছি, আরো সহজভাবে তোমাকে বোঝাচ্ছি আমি, কারণ তুমি এমন ভাবে নানাজন কিছুর মধ্যে থাকো, তুমি জটিল হয়ে যাচ্ছ। আমি এবার সরাসরি প্রশ্ন করছি, কোথাও কি মনে হয় স্বপন বসুর যখন উত্থান শুরু হয়েছিল, সুমন, নচিকেতা, অঞ্জন দত্ত এসে আপনার মার্কেটটা ছিনিয়ে নিল? না না, কেউ কারো মার্কেট ছিনিয়ে নেয় না, তাদের গানের বিষয় আলাদা, আমার গানের বিষয় আলাদা। আর তুমি যদি বাজার ধরো, বাজার তো তৈরি করে তো কোম্পানি, এরা নানা রকম ভাবে তৈরি করে। দেখো আমি তো ওইভাবে কখনো কারোর সঙ্গে কম্পিটিশন করব বলে তো আমি আসিনি। আমার যতটুকু যা আমার গানকে ঘিরে আমি নিজেকে আলাদা করে, আমাকে কোনোদিন কোনো স্টেজে আমায় দেখেছো যে আমার গানের বিষয় ছাড়া অন্য কোনো কথা বলতে? এই ট্রেনগুলো এসেছে, কিন্তু আমি কখনো তার মধ্যে থাকিনি, কারণ আমি গানটার প্রতিই আমি থেকেছি। আমি গান ছেড়ে কোনো জায়গায় আমি কোনো জায়গায় হাত বাড়াইনি, আমার চোখ বাড়াইনি, আমি গানটার মধ্যেই আমি দেখেছি নিজেকে। কিন্তু এটা তো মানতে হবে যে ওই শতকে, মানে 1989 সাল বা তারপর থেকে আপনার একটা তারকা ইমেজ এসছে। হ্যাঁ, সেটা দেখো, ওটা মানুষ ভালোবেসে, যতটুকু দিয়েছে মানুষ ভালোবেসে আমায় দিয়েছে। এবং একটা কি বলো, স্ট্যানিস্লাভসের একটা কথা শুনেছিলাম, মানে সেই সময় যখন থিয়েটার করতাম, আমি তো মূলত থিয়েটারের লোক, থিয়েটার থেকেই গান মানে ব্যাপারগুলো এসে, যেমন বলতেন যে দেখো, উচ্ছ্বাস, মানুষের ভালোবাসা যখন আসবে, তাদের প্রশংসা যখন আসবে, ঠিক হাসির মতো যেন হয়। তুমি জলে সেই ভালোবাসা, জলের ডুব দেবে, গা ঝাড়া দিলে যেন তোমার পালকের মধ্যে কোথাও জল লেগে না থাকে, তোমার সাঁতারটা যেন ঠিকঠাক থাকে। তাই আমি মনে করি যে এটা যদি একটু সামান্য লক্ষ্য করা যায়, তাহলে ঠিক পথে চলতে পারা যায়, আর নিজের বিষয়টাও তাহলে ঠিক থাকে। এটাকে আমি কিছু কিছু কথাকে আমি খুব মেনে চলি। প্রথম কোন দিন নিজের গান মাইকে শুনলেন পুজোতে বাজছে? আরে বাবা, এ তো প্রচুর শুনেছি। প্রথম যখন শুনলেন? হ্যাঁ, প্রথম যখন ভীষণ ভীষণ ভালো লাগা, কি বলবো, মানে বলার নেই, খুব ভালো লাগে। ওই শতকে
নয়ের দশকে বা 8-এর দশকের শেষ থেকে শেষ 9-এর সময়। দশকে পুজোর সময় তো মানে আপনার গান তখন হ্যাঁ, ছড়াছড়ি। হ্যাঁ, খুব 89 আমার প্রথম অ্যালবাম বেরোয়, তারপর থেকে ধারাবাহিকভাবে বেরিয়ে। কিন্তু রাতারাতি তো স্টার হয়ে গিয়েছিলেন, এটা তো হ্যাঁ, অস্বীকার করার জায়গা নেই। হ্যাঁ, খুব খুব লোকজন। তার আগে অবশ্য একটা কাজ খুব প্রশংসিত হয়েছিল, হুট করে যে ওটা তা নয়, তার আগে একটা বেস ছিল, সেটা হচ্ছে দূরদর্শনে একটা 6টা এপিসোডে, তখন তো দূরদর্শন ওই DD1 DD2 এই ছিল, তখন 6টা এপিসোডে একটা হয়েছিল সুরান্তর। নানা জায়গায় ঘুরে ঘুরে আমরা অনুষ্ঠান মানে ঘুরে ঘুরে বিভিন্ন অঞ্চলের গান তুলে ধরেছিলাম, সেই গানের বিষয় নিয়ে কথা বলা, একটা স্টোরি লাইন ছিল একটা হালকা, যেসব শহরের ছেলেরা আমার সঙ্গে বেরিয়েছে তাদেরও মন কিরকমভাবে পাল্টে গেল গ্রাম অঞ্চলে গান টান শুনে, এরকম একটা, ওটা খুব পপুলার হয়েছিল, খুব খুব পরিচিতি দিয়েছিল আমাকে। এখন বিভিন্ন জায়গায় রিয়েলিটি শো হচ্ছে, সমস্ত কিছু আগে থেকে চিত্রনাট্য, এবং সেটা স্বাভাবিক কারণে টিআরপির কারণেই করতে হচ্ছে। রিয়েলিটি শো সম্পর্কে আপনার ধারণা কি? ভালো, এটা সব ছেলেমেয়েরা, যে নতুন নতুন ছেলেমেয়েরা সুযোগ পাচ্ছে, এটা খুবই ভালো। আর আমার আমার সেখানকার ছেলেমেয়ে, যে যারা ছোট ছোট ছেলেমেয়েরা, আমার কষ্ট লাগে যে তারপরে আর তাদেরকে দেখতে পাওয়া যায় না, এই ব্যাপারটা আর কি চিন্তা হয় আরো বেশি। যেটা আমি চাক্ষুষ করেছি, যে যারা ছোট ছেলেমেয়েরা, তাদের থেকে বেশি বাবা মাদের যে তাদের প্রতি একটা চাপ তৈরি হয়, যে কিছু পেতে হবে, কিছু করতে হবে, এই ব্যাপারটা তো ভীষণ মানে এটা গ্রাস করছে। এটা মানে শুধু রিয়েলিটি শো না, আমাদের স্কুল জীবনেও তাই। বাবা মারা যদি ছেলে মেয়েদের শেখায়, শোন টিফিন দিয়ে দিলাম, রোজ রোজ বন্ধু বান্ধব খেয়ে, এটা যেন কেউ না খায়, তুই খাবি, একা খাবি, এই একা একা, বা তোকে কিছু একা এগোতে হবে, তোকে কিছু করতে হবে, এই যে স্কুল থেকে শুরু করে রিয়েলিটি শো সব জায়গায় তাদের মনটা খুব, বিশেষ করে শৈশবের মনটা খুব চাপের হয়ে যাচ্ছে। আর যখন বড় হয়ে যায়, 2 বছর বাদে যখন দেখছে ওই আলো ঝলমলের পর তারা যখন কোনো সেই, এটা তো ঘটনা, প্রতি বছর যদি 2-3 জন করে দাঁড়ায়, তুমি ধরো আর এতগুলো রেডিও, শুধু একটা চ্যানেল তো নয়, বম্বে কলকাতা মিলিয়ে তুমি যদি তার হিসেব করো, সম্ভব তো নয় ওরকম প্রতি বছর 200 জন করে যারা কৃতি, তাদের কিছু হবে, সেখানেও একটা কম্পিটিশন চলে, সেই কম্পিটিশনটা সাংঘাতিক কম্পিটিশনের জায়গা, সেই জায়গাটা খুব, লড়াইটা খুব কঠিন হয়ে যায়। আমি ভাগ্যবান যে মানে কোনো এই ধরনের কম্পিটিশনের মধ্যে দিয়ে আসিনি, বা কি হবে এদের ভবিষ্যৎ আমি জানি না, যেন ভালো হয় এই আর কি। মানে আপনি রিয়েলিটি শো থেকে আপনাকে উঠতে হয়নি, এটার জন্য ভাগ্যবান। রিয়েলি এটা আমি ভাগ্যবান। আপনি এত গান গেয়েছেন, কিন্তু কখনো কি আপনার মনে হয় যে বাকি অন্যান্য যে গায়ক গায়িকারা রয়েছে তাদের পিয়ারটা আপনার থেকে একটু বেশি? হ্যাঁ, পিয়ার ব্যাপারটা না, ওই আমি একদম মানে বুঝি না, এই যে এখানে যে আসবো তার আগে যে ওরা ফোন করবো, আমি তো ঋতুপত্র খুব ভালো লাগে ওর অনুষ্ঠান দেখে, তো আমার তো মনে হতিস, আচ্ছা আমাকে এখানে কেন আমাকে ডাকলাম, কিন্তু তার জন্য যে যোগাযোগ করা সেসব তো করিনি। না না, আমরা অনেকবার যোগাযোগ করে আমাকে পেয়েছি। ডেকেছো তোমরা এখানে, হ্যাঁ, এই ব্যাপারটা আমার মানে আমি জানি না কেন, আমার যদি গান শুনে কেউ যদি আমাকে কিছু ডাকে বা আমাকে যদি কিছু বলে, তবে তাছাড়া আমি ইয়েতে কিছু করাটা আমি সত্যি পিছিয়ে পিছিয়ে। এটা কি শিল্পীর একটা অন্তর্মুখিতা? না, অন্তর্মুখিতা নয়, এটা এক ধরনের অভ্যস্ত হতে হয়, এরা এক ধরনের অভ্যেস, বা এই ধরনের একটা ইচ্ছে বা যাদের মধ্যে থাকে, তারা সেটা করতে পারে। মানে রোজ ফেসবুকে পোস্ট করেন না, টুইট করেন না? না, ফেসবুকে কিছু কিছু সময় কিছু কিছু ভালো লাগলে সেগুলো আমি করি, সেটা করি না তা নয়। আমার ফেসবুক দেখতে ভালো লাগে, বা এই মিডিয়াটা, আর সবচেয়ে বড় কথা যে এই যে মিডিয়ার কাজটা, এটা কিন্তু খুব, এটাকে ভালোভাবে কাজে লাগালে কিন্তু ভীষণ স্ট্রং এবং মানুষের ভীষণ উপকার করতে পারে, উপকারী একটা ভাবে, কিন্তু আমরা মিসইউজ করি। কি মিসইউজ করি মানে কি, আমার হাতে একটা মানে প্রকাশন সংস্থা, বুঝলে, আমি যা খুশি মানুষকে আমি করতে পারি, মানে রাতে ঘরে যাওয়ার সময় মাঝে মাঝে দেখতে পাই মশারি টাঙিয়েছে, শুতে যাবে তার আগে একটা গান গেয়ে পোস্ট করে দিল, মানে এটাকে যে খেলোভাবে ব্যবহার করাটা, এটা আমার কাছে ভালো লাগে না, যে আমার হাতে একটা কিছু থাকলে একটা ব্যবহার করবো সেভাবে, এটা আমার ভালো লাগে না।
স্বপনদা, এটা বলতেই হবে, আমাদের সহকর্মী রুমঝুম যখন ফোন করেছিল বলল যে স্বপনদা বোধহয় নাও আসতে পারে, আমার তো মন খারাপ হয়ে গিয়েছিল। তারপর তো আপনি এলেন, ধন্যবাদ আপনাকে তার জন্য। তখন হঠাৎ করে আমি ভাবলাম যে এবার, আর তোমাদের ফরম্যাটটা আমার খুব ভালো লেগেছে, যে সবাই মিলে, তুমি ছাড়াও সবাইকে যে নিয়েছো, এটা আমাকে আগেও বলেছি, আজকের এখানে আসার আগে আমার এটা আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ, আমি ধন্যবাদ। রুমঝুমকেও বলেছি যে আমার এটা খুব ভালো লেগেছে। স্যার, আপনি সঙ্গীত শিল্পী হিসাবে একজন সফল মানুষ, কিন্তু বাংলা চলচ্চিত্র জগতে প্লেব্যাক সিঙ্গার হিসাবে কি সেই যোগ্য সম্মানটা চলচ্চিত্র জগৎ আপনাকে দিতে পারলো না? সফল কথাটা আমার কাছে খুব আপেক্ষিক লাগে আমার কাছে। যাই হোক, যে কিসে কে সফল, কিভাবে সফল, ভালো লাগাটাকে আমি অন্যভাবে নিই। আর সিনেমার ব্যাপারে না আমি আগ্রহী নই, বরং তুমি শুনলে অবাক হবে যে কিছু কিছু সিনেমায় আমায় গাইবার জন্য বলাতে না, আমি আমি সেই মানুষগুলো ডেকেছে, এটাতে আমি খুব খুশি হয়েছি যে তারা আমার কাছে কিছু এক্সপেক্ট করে, কিন্তু ওখানে আমার কিছু করার নেই। তাই আমি কখনো আমি এই ব্যাপারটা যাইনি কোনো জায়গায়। মানে আমাকে অনেকে বলতে, যেমন দা বোম্বেতে আপনি চেষ্টা করুন অমুক না তমুক না, আর আমি যেটা চেয়েছি সেটা পেয়ে গেছি। আমাকে মানুষ আমার গান শুনছে, যে লোকগান, ওখানে আমাকে লোকগানে কে ব্যবহার করে তুমি বলো? আমি ফিল্মে আমি মিউজিক ডিরেকশন দিয়েছি, আমি গেয়েওছি, এবং আমি গাওয়ার থেকে অন্যকে দিয়ে গাইয়েছি, এরকম করেছি, মানে সেই ছবিটা ডিমান্ড করেছে, তাই সেরকম কাজ আমি করেছি। কিন্তু আমাকে ব্যবহার করার মতো কাজ এখন কোথায়? তুমি ঋত্বিক ঘটক কোথায়, রাজেন তরফদার কোথায়, সত্যজিৎ রায় কোথায়, তুমি বলো? তারা থাকলে আমাকে ব্যবহার করতেন, তা আমি বলছি না, কিন্তু আমি ধন্য হতাম। এরকম মানুষ যদি থাকতো তাহলে আমি চাইতাম যেরকম কাজ করার ব্যাপার। এই বাংলা ছবি বা এখন যা ছবি হয়, সেখানে কেউ ডাকলে আমি বরং ভাববো সে কি আমাকে কেন রাখছে, এখানে আমার কি করা আছে। অবশ্যই। স্বপনদা, এখানে আমি একটা প্রশ্ন করব। অদ্বৈত মল্লবর্মণের বিখ্যাত উপন্যাস তিতাস একটি নদীর নাম, ঋত্বিক কুমার ঘটক ছবি করেছেন। মনে হয় ছবি দেখে এই রকম ভাবে সঙ্গীতকে ব্যবহার করা, এইভাবে ক্যামেরায় নৈসর্গিক দৃশ্য ফুটিয়ে তোলা, এবং তার সঙ্গে মাটি এবং মাছের আষ্টে গন্ধ মেশানো সুর, মনে হয় এই ধরনের কাজ। হ্যাঁ, একদম। তা তুমি না বললে আমি গানটা গাইবো, সেটা হচ্ছে আমি বলবো, আমি আপনার গান ছোটবেলা থেকে শুনি। তখন বলবে আমি ইনস্ট্রুমেন্টে বসে আছি, আমার ভীষণ অস্বস্তি হয়। সেটা হচ্ছে এই প্রসঙ্গে এলো কথাটা, সেটা হচ্ছে যে এই যে ঋত্বিক ঘটক, তুমি জানো কত গান পাগল মানুষ। উনি রনেন রায়চৌধুরী, তার কাছে আমার শেখা গানটা, কুমন গান ধরে যাইছিল ওই গানটা, নদীর উপর বসে। উনি গান ভালো লাগলে ওনাকে বলে, পাগলা এই গানটা তোর আমি রাখুন, কিন্তু তা ওনাকে শুনেছি, মানে গানকে ঘিরে উনি দৃশ্য তৈরি করতেন, গানকে ঘিরে, স্ক্রিপ্টের মধ্যে নেই, কিন্তু গানটা ওনার ভালো লেগেছে, সেই জায়গা থেকে করতেন। এবং এই ব্যাপারটা কিন্তু তরুণ মজুমদারেরও খুব ছিল, গানের ভালো লাগা। এই গানটা, কান্দিয়া হইলাম ভব নদীর পারে, মন তরে কে বাবা, কান্দিয়া হইলাম ভব নদীর পারে, মন তরে কে বাবা, সুসময়ে দিন বুয়াইয়া, ও মন সময়ে, ও মন সময়ে আইলাম নদীর পারে, মাঝি তোর নাম জানি না, মাঝি তোর নাম জানি না, আমি দিন মুখাদে, আমি দিন মুখাদে, মন তরে কে বাবা, কান্দিয়া হইলাম ভব নদীর পারে, মন তরে কে বাবা, মন তরে কে বাবা।
সত্যি এই গানগুলো তুমি বলো, এই গান কখনো শেষ হবে? এই গানগুলো কখনো মুছবে না। এই গানগুলো এই গানগুলো তো ধরো এই অনুষ্ঠান বা কাউকে কেউ গেয়ে ধন্য করবে জন্য এই গানগুলো তৈরি, স্বতঃস্ফূর্তভাবে মনের তাগিদে। এটা হচ্ছে লোকগান। কোনো গীতিকার সুরকার লিখে দিল, কেউ রেকর্ড করে কেউ গাইবে তার জন্য নয়, মনের তাগিদ থেকে গানগুলো। সেই মনের তাগিদ থেকে যা কিছু কোনোদিন হারাতে পারে না। আপনি তাহলে এই গানগুলোর যে শাশ্বত চিরায়ত রূপ তারই উপর ভরসা করেন, মানে এটার জন্য কোনো মন্ত্রী শান্তি কাউকে তেল দেওয়া বা ফিল্মের পার্টিতে যাওয়া বা ধরুন বিভিন্ন বিভিন্ন জায়গায় যারা প্রচার করেন তাদের বাড়তি একটু তাদের বাড়িতে গিয়ে বা পুজোতে গান গেয়ে দেওয়া, এইগুলো করেন না আপনি? না 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 না, এটা তো করিই না। আমার কথা হচ্ছে আমি তো স্টেজে গাই। ধরো কোনো জায়গায় এটার সঙ্গে তোমার এটাও অ্যাড করা উচিত যে কোনো যদি স্টেজে ডাকে সেটা গাই, কারণ এটা আমার প্রফেশন। সেটা কোনো গ্রামের লোককে গাইতে বললেও সে কোনো জায়গায় গিয়ে গাইবে, এটা তার জীবিকা, সে গাইবে। কিন্তু সেটা অন্যায় না। কিন্তু গানটা ব্যবহারটা যদি প্রয়োগটা যদি ঠিকঠাক না হয় সেইটাই চিন্তার ব্যাপার। নইলে তো এই যে আমি আজকে এখানে এসে গাইছি, এই গাওয়ার তো একটা আনন্দ আছে, এই প্রকাশের তো একটা আনন্দ আছে। অসম্ভব ভালো গায়ক সেই বিষয়ে তো কোনো কথাই হবে না। অনেকে বলে আপনি নাকি গায়কদের শিক্ষকও, তো আপনার কি মনে হয় সেরকমভাবে কি ছাত্র তৈরি করতে পেরেছেন? আমি একেবারে শিক্ষক নই, আমি নিজেকে এমন কখনো মনে করি না। আমি এখনো মানে কি বলবো, শিক্ষার্থী বলি আমি নিজেকে। আমি যেটা বলো যে আমার কাছে শেখে অনেকে, আমি যতটুকু অভিজ্ঞতা আমার জীবনে সেটা আমি তাদের সঙ্গে শেয়ার করি। আর কখনো বলি না যে আমি যা বলছি সেটাকেই তোমাকে মানতে হবে, তুমি যাচাই করে নিও, তোমার ভালো লাগার সঙ্গে যাচাই করে নিও, এটাই আমি বলি। আমার অভিজ্ঞতা তোমার শেয়ার করলাম, তোমার ভালো লাগলে যদি তোমার মনে হয় এটা গ্রহণযোগ্য, তুমি গ্রহণ করো, এটাই হচ্ছে আমার। আমি ঐন্দ্রিলার প্রশ্নের রেস ধরেই বলবো, হেমাঙ্গ বিশ্বাস বা রনেন বাবুর মতো মানুষরা স্বপন বসুর খোঁজ পেয়েছিলেন। স্বপন বসু কি এমন কারোর খোঁজ পেয়েছেন বা পান? এখনো নাম বলতে বলছি না, পেয়েছেন? অবশ্যই অবশ্যই পাই। মানে আপনি আশাবাদী পরবর্তী প্রজন্ম? অবশ্যই আশাবাদী। নইলে দেখো শহরে এরকম একটা কংক্রিট জঙ্গলের মধ্যে থেকে তাদের মধ্যে যে এই মানসিকতা, এই শেখার জানার যে ইচ্ছে, এটা ভাবার ব্যাপার। আমরা যদি সেই আগ্রহটা তাদের, এবং আমি কিন্তু শেখানোর ক্ষেত্রে আমি কখনো কণ্ঠ খুঁজি না, আমি মন খুঁজি। লোকগানের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি জরুরি, মন খোঁজা। লোকগান গাইতে গেলে শুধু কণ্ঠ নয়, কণ্ঠ তো মানুষকে অহংকারী করে দেয়। এমনও শুনেছি যে আমি তো এই গান শিখছি, লোকগানের কোনো ব্যাপার না, শুনবো তুলে নেবো। গানটা কিন্তু কণ্ঠে তোলার নয়, গানটা কিন্তু মনে রাখার। এই গানটা কিভাবে এসেছে এটা জানতে হবে। এই গানটা ৮-৫টা আধুনিক গান নয়, এই গানটা একটা মনের কথা বলেছে। যার মন আছে তবেই সেটা গ্রহণ করার তার অধিকার আছে, তোমার কণ্ঠ থাকলে হবে না সেটা। তাই আমি কখনো সেভাবে কণ্ঠ খুঁজি না, আমি মন খুঁজি, যাদেরকে আমি আমার অভিজ্ঞতার কথা শেয়ার করতে চাই। একটা গান শিখে নিল সে তোমার রিয়েলিটি শোতে দারুণ কায়দা করে, আমি গানটাকে বোঝাতেই পারলাম না তাকে, যদি এরকম হয় চল মুনি আসাম যাবো দেশে বড় দুঃখ রে, ধরে গানটা আমি বলছি এটা দেশে বড় দুঃখ রে কথাটা রয়েছে। যারা মাইগ্রেট করে গেছে সেখানে তাদের যে স্বপ্ন নিয়ে গেছে, প্রতিদানে মিলেছে সর্দারে কড়া চাবুক। চল মিনি আসাম যাব দেশে বড় দুঃখ রে, আসাম দেশে রে মিনি চা বাগান। এইটা যদি আমি চল মিনি আসাম যাব, ওটা যদি পিকনিকে যাওয়ার মতো গান হয়ে যায়, ফুরের মতো গান হয়, তাহলে তো সেই গানটা হয়তো জমে যাবে। অনেক লোক নানা রকম বাজনা বাজালে হাততালি দেবে, কিন্তু সেই হাততালিটা তো ঠিক হলো কি সেটা? হ্যাঁ, সেই বিনোদনটার জায়গাতে সেটা বুঝে গানটা গাইতে হবে। এবং সেইটাই যে আমি জমান অনেকভাবে যায়, মানে আমি পাহাড় ডিঙোতে পারি বা আমি অনেক কিছু করতে পারি, কিন্তু কোনটা করা, সবকিছু করা কিন্তু শোভনীয় নয়। মনের দিক থেকে আমি যেতে পারি, কিন্তু কেন যাব, এই প্রশ্নটা নিজের মধ্যে রাখা দরকার। বাহ, খুব সুন্দর লাগলো। শক্তি চট্টোপাধ্যায়ের সঙ্গে খুব সুন্দর করে মিলিয়ে দিলেন। তাহলে কি ধরে নেব স্বপন বসু গান শরীরের দোলা লাগানোর জন্য নয়, হৃদয় আন্দোলিত করার জন্য? আনন্দের গানে চূড়ান্ত আনন্দ দেবো, আর যেখানে ব্যথার গানে যদি তাকে ব্যথা না দিতে, সেই অনুভূতি না দিতে পারি,
সেই গানটার অনুভব করে তার এক্সপ্রেশন হবে। আমি আগে থেকেই বিচার করতে পারি আজকে তো এই আর আমি হাত তুলবো, এই আর মাথা ঝোঁকাবো, তা নয়। গানটা কন্টেন্টটা তোমাকে যা করাচ্ছে, কন্টেন্টটা তুমি এই যে দেখবে তুমি আজকাল কিন্তু তোমাদের মিডিয়াতে দেখা যায় কিছু বলার আগেই আমি কিভাবে কথা বলবো, কিভাবে কতটা চেঁচাবো, কতটা কি করব, হয় না খবরে কোনটা চেঁচানোর কথা সেটা আসতে বলে, কোনটা যে আসতে বলার কথা, দেখো ফিস করার কথা তো গুরুত্ব আছে, না লোকে কানে কানে কেন কথা বলে, সেই কথা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ কথা কিন্তু কানে কানে ফিস করে বলে, তাহলে সেই আর্টটাকে আমরা কেন নিতে পারি না? চেঁচিয়ে না বলে যেই কথাটা খুব সুন্দরভাবে বলা যায়, আস্তে আস্তে বলা, সেটার ইম্প্যাক্ট কিন্তু অনেক বেশি হয়, আমরা সেটা কেন অনুভব করি না? তাই দেখতে হবে যে আমি কি বলতে চাইছি, সেটাই কিন্তু আমার ফর্মটাকে তৈরি করবে, যে আমি কিভাবে বলবো, আমি কিভাবে কি বলছি সেটাই মন না দিয়ে আমি যদি ভাবি আমি কিভাবে বলবো, তাহলে কিন্তু কোনোটা মিশবে না। তাই এই ক্ষেত্রে আমার তাই মনে হয় পরিবেশনার ব্যাপারে যে কোনো বিষয় পরিবেশনার আগে আমি কি বলতে চাইছি সেটা ভাবা দরকার। কিভাবে বলাটা ওটা হয়ে না ন্যাচারালি হবে, যে আমি যদি বাই হার্ট আমি যদি অন্তর থেকে ওটাকে গ্রহণ করি আমি কি বলতে চাইছি, তাহলে ওটা কিন্তু এসে যাবে। নমস্কার স্যার, আপনি তো প্রথম থেকেই একজন সৃজনশীল মানুষ, তো সেভাবে কোনো দিন মনে হয়নি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করার জন্য? আপনি করেছেন কিন্তু সেভাবে বা বড়োভাবে। দেখো আমি করেছিলাম অনেক আগে, মানে ধরো তখন আমি খুব অল্প বয়স করেছি একজন মানে সেই কাজটা চন্দ্রাবতী কথায় মিউজিক করেছিলাম ময়মনসিংহ গীতিকার। তা খুব কঠিন কাজ সেটা করার ক্ষেত্রে, কিন্তু খুব করতে গিয়ে আমার খুব ভালো লেগেছিল, এবং মানে ওই চ্যালেঞ্জটা নিতে আমার খুব ভালো লেগেছিল। সেই চ্যালেঞ্জ ওরকম একটা কিছু কাজ হলে তবে তো একটা আনন্দ পাবো, সেরকম ভাবে আমি পাই। আরেকটা ভেরি রিসেন্ট একটা কথা হচ্ছে, হুদু দুর্গা হিসেবে সাঁওতালদের একটা দুর্গা পুজো হয় একটা আদিবাসীদের, সেই কাজটা আমি নিয়েছি, সেটা করতে গিয়ে আমি খুব আনন্দ পাচ্ছি। আমরাও খুব রোমাঞ্চিত এই কাজটার কথা শুনে। আমি এখানে একটু জিজ্ঞেস করব, ধরুন পণ্ডিত রবিশঙ্কর যখন পথের পাঁচালীতে সত্যজিৎ রায়ের পরিচালনায় যখন তিনি সঙ্গীত পরিচালনা করছেন, পথের পাঁচালীর মধ্যে কোথাও তো তিনি তো একজন মার্গীয় সঙ্গীত এবং তিনি ধ্রুপদ সঙ্গীতের মানুষ, তিনি যখন পথের পাঁচালীতে যে মাটির গন্ধটা পাচ্ছি, বা ধরুন এই যে এত গোটা বাংলাকে দেখা, এবং আমরা কেন বাইরের বাদ্যযন্ত্র নেব বা বাইরের সুর নেব, দরকার হলে অবশ্যই নেব। আপনি কি মনে করেন যে সেটা আলাউদ্দিন খাঁ হতে পারেন, বা ঋত্বিক ঘটকের ছবি হতে পারে, বা আরো অনেক পণ্ডিত এবং ওস্তাদজিদের ছবি হতে পারে, তারা যেভাবে সুর গ্রন্থনা করেছেন বাংলা চলচ্চিত্রে বা ভারতীয় চলচ্চিত্রে, আপনি কি মনে করেন যে এখনো এই পরীক্ষা নিরীক্ষা করাটা রয়েছে? আমি এই বাংলার বিভিন্ন সঙ্গীত বাদ্যযন্ত্র অথবা শব্দ ব্যবহার করে আমি একটা বাংলার রূপসী বাংলার একটা খুব সুন্দর আবহচিত্র তৈরি করতে পারি, যা হবে দেশজ উপাদানে ভরপুর। হ্যাঁ নিশ্চয়ই, সে কাজটা নির্ভর করে কি ধরনের কাজটা আমি করছি, ওটাকে ঘিরে আমার ভাবনাটা তৈরি হবে। তবে হওয়া তো সেরকমই উচিত একটা, এবং একটা ছবিতে না, এখন আমার কিছু ছবির মিউজিক দেখে, বাংলা ছবি বিশেষ করে, যারা মানে দেখো ছবির মিউজিক বলতে হচ্ছে হলিউড। আমরা সাধারণ গানে বুঝি, মানে একটা ছবি হবে তাতে কখনো গান থাকবে, সেটা মিউজিক নয়। এটা এই যে আমাদের কনসেপ্ট তৈরি হয়ে গেছে আমাদের দেশে, যে আচ্ছা ও মিউজিক কে করেছে রে, রাহুল দেববর্মন, কটা গান আছে, মানে রাহুল দেববর্মনের কাজটা হচ্ছে একটা সিনেমার হচ্ছে কটা গান আছে, গানের সুর, বিজিএমটাকে অবহেলা ঠিক করা তার হয়। উল্টো, মানে একটা গানের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে মিউজিক স্কোরিং। আর হলিউডের ছবি গানের যেখানে সাউন্ড অফ মিউজিক, বা আমাদের দেশে গোপী গান বাঘাবাই, সেখানে তো গান ছাড়া হবেই না, কিন্তু ছবির কাজ হচ্ছে মিউজিক, তার ছবির আবহটা। এবং ছবি দেখতে গিয়ে এখনকার আবহ দেখতে গেলে মনে হয় যে প্রথমেই ভাবা উচিত আমি কোথায় কোথায় মিউজিক দেব না, মানে মিউজিক দিতে হবে সারাক্ষণ ভরিয়ে রেখে দিলাম পুরো মানে এতে, সেটা তো মিউজিক বলে না। সাধারণ এই যে ধর তোমার কথা বলছি আর টেলিফোন বাজছে, এই টেলিফোন বাজটা আবহ, আমি কোন জায়গায় বসে কথা বলছি সেটা, ওদের মধ্যে একজন কেউ খুব করে কাশলো, এটা আবহ, এটা পার্ট। তাহলে কি আপনি বলছেন আপনি সেই রকম চিত্র পরিচালকদের মতো ভাবেন, যেখানে চিত্র পরিচালকরা মনে করেন যেখানে সংলাপ নেই, দুটো মানুষ শুধু চোখের দৃষ্টিতে একে অপরের সম্পর্কে আকুতি বোঝাচ্ছে, সেটাই সবচেয়ে বড় সংলাপ। সাইলেন্স ইজ দ্য বেস্ট মানে মিউজিক। ছবির ক্ষেত্রে ওই নৈশব্দের ব্যবহারটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। কোন জায়গায় মিউজিকটা করবো না, কিচ্ছু করবো না, দ্যাট সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা সেটা।
স্বপন বসু কি একটা ব্র্যান্ড? আপনি কি মনে করেন, মানে ব্র্যান্ড বলতে কি বোঝেন? না না, আমি এইভাবে কখনো ভাবি না, কখনো নিজেকে কোনো সময় ভাবি না। আর সবচেয়ে বড় এই ব্র্যান্ড ফ্যান্ড ব্যাপারগুলো আমার সময় কিন্তু আমি কখনো, আমার সময় এগুলো ছিল না, এবং আমি কখনো এটা মাথাতেই আসে। আর আমি যে এখনো গাইতে পারছি, এখন যে লোক আমার গান শুনতে চাইছে, হ্যাঁ, মানে শুনছে লোকে, এই যে তোমরা এইভাবে শুনছো, এত গুরুত্ব দিয়ে আমাকে ডাকছো, এটা আমি আমি সেটা না, আমি যদি সেই যোগ্য না হতাম নিশ্চয় তো ওনার এতটা বারবার করে বলতে না, আর বারবার করে আমি সরি, ভেরি সরি, আমি আসবো না, কথাটা একদম বলি না, ঠিক আছে দেখা যাবে পরে করবো, এরকম ব্যাপারটা করে। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. আমার দুটো জিজ্ঞাসা আছে, মানে প্রশ্ন না ঠিক। তো প্রথমটা হচ্ছে যে এই আপনার কাছ থেকেই আমরা বিভিন্ন লোকগান শুনেছি ছোটোবেলা থেকে, এবং এখনও শুনি, কিন্তু নতুন সেভাবে গান পাই না, কারণ আপনাদের সেই যে সংগ্রহ ছিল বাংলার বিভিন্ন প্রান্তে প্রান্তে ঘুরে যে গান তুলে নিয়ে আসা এবং সেটাকে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া, সেরকম নতুন গান শুনি না। এটা কি আগামী দিনে পাবো আপনার কাছ থেকে কিংবা আপনার শিষ্যদের কাছ থেকে? এটা একটা থাকলো। আর একটা হচ্ছে এখন যে বাংলাদেশে একটা অচলাবস্থা চলছে, সেখানে অনেকে বাংলাদেশের রাহুল আনন্দ, তাকে অনেকে বাংলাদেশের স্বপন বসু বলে ডাকে হয়তো। এবার তার সঙ্গে যে জিনিসগুলো হয়েছে, আপনার মতনও তার অনেক বাদ্যযন্ত্র তিনি নিজে তৈরি করেছিলেন, সেগুলো সবই পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। এই নিয়ে আপনার কিছু যদি বক্তব্য। হ্যাঁ, আমিও দেখেছি, মানে সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি। এটা কি আর কিছু বলার অপেক্ষা রাখে বলো? মানে যে ঘটনা ঘটেছে, এটা ভাবতে পারা যায়? মানে একটা ইনস্ট্রুমেন্ট, তাকে ঘর ভাঙচুর করা, এবং তার আগেও প্রাণেশ ঠাকুর বলে একজন, মানে এই খবরটা, এটা তো এখনকার ঘটনা বলছো, সে হচ্ছে শ্রীহট্টের মানুষ, তার বাড়ি কারা কখন এসে মানে হঠাৎ করেছে, বাড়ি পুরো আগুন টাগুন জ্বালিয়ে, সে গান করে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে গান বাজনা করে। গানের প্রতি এত বিতৃষ্ণা কেন? এটা পৃথিবীতে কোন ধর্ম আছে যে গানকে এত খারাপ চোখে দেখে? পুরো আগুন টাগুন জ্বালিয়ে, আর নিরীহ মানুষ, তার আগুন জ্বালিয়ে দিয়েছে। এটা আগের ঘটনা, মারাত্মক। এটা যে কোনো অত্যন্ত একটা সাধারণ মানুষকে কষ্ট দেবে। দেখো, তোমরা তো গায়ক নও, তোমাদের জায়গাটা কোথায় কিভাবে ছুঁয়েছে, প্রতিটি মানুষের কাছে কিভাবে ছুঁয়েছে, এবং ওই সোশ্যাল মিডিয়াতে যে বেরিয়েছে সেখানেও তো কত মানুষ ব্যাপারটা খারাপ লেগেছে। এটা ভাবা যায়, এটা তো অত্যন্ত ঘৃণ্য কাজ। মানুষ কেন এরকম হবে? আজকাল আমরা জঙ্গলকে, আমার মনে হয় এরপর আমরা সুন্দরবনে অনেক নিশ্চিন্তে বাস করতে পারবো, মানুষকে বিশ্বাস করতে পারবো না। সুন্দরবনে অনেক নিশ্চিন্ত জায়গা আমাদের কাছে। এই কদিন আগে আমার একটা কোন চ্যানেলে আমার একটা অনুষ্ঠান হয়ে গেছে, আমি আর আমার মেয়ে মিলে বসেছিলাম, প্রচুর লোকে দেখেছে। ভালো, তুমি কি দেখেছো না? তারা কদিন আগে একটা বসেছি, আর কালকে একটা টিভিতে আমার অনুষ্ঠান আছে। তুমি বলো না, ওই সময় তো বাড়িতে থাকি না, দেখা হয় না। কি করে? আগে যেমন সময় পেতে যারা থাকে বাড়িতে তারা দেখতে পায়। তুমি আগে বাড়িতে থাকতে, ছোট ছিলে যখন আমি গান গাইতাম, শুনেছো, সেই গানগুলো মনে আছে। এখন কাজের জন্য বাড়িতে চাপ থাকে, বাড়ি দেরি করে ফেরো, দেখা হয় না। আর আমরা এখন এমন অবস্থা যে আমরা আমাকে বেশি ভালোবাসি, আমার কি হলো না হলো, ফেসবুকে যা হচ্ছে আমার কি বেরোলো, আমার কি হলো, এতেই আমরা ব্যস্ত। আমি নিজেকে নিয়ে বলছি, যার ফলে অন্যের জন্য যেটা সময় দেওয়া, তার থেকে জানা, তাকে দেখা, সময় হয় না আজকাল। মানে এত কিছুর মধ্যে, হ্যাঁ, আমি যে খুব প্রচারে আছি তা নয়, লক্ষ্য করে দেখো, আমি খালি শুধু গান বাজনাতে আছি, কিন্তু তাছাড়া কিন্তু কোনো প্রচারের কৌশল যেগুলো আছে আমি জানি, কিন্তু সেগুলো আমার পক্ষে নেওয়া হয় না। হ্যাঁ, এই তো তুমি বললে যে তখন আপনাদের প্রোগ্রাম আছে, কেন বলেন না, বলবেন আমাদের, এটা ওই হয়ে ওঠে না বলাটা, বুঝতে পারছো? ঠিক আছে, গান তো গাইছি, লোকে তো শুনছে, ব্যাস, ঠিক আছে, অল্প লইয়া থাকি তাই, মানে সেটাই সুখের, আর কি তাই। এইবার স্বপনদা একেবারে শেষের দিকে চলে এসেছি। দীর্ঘদিন ধরে গান শোনো, পাবে গান, দীর্ঘদিন ধরে আপনি গান গাইছেন। আমি বয়স না কমিয়ে বলি, আমার স্কুল বেলা থেকে এখন পর্যন্ত বারবার কেন একই রকম ভাবে আপনাকে দেখে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। এইবার প্রশ্নটা হচ্ছে, সত্যি তো মানুষ কিন্তু আপনার গান শুনতে চায়, তা কখনো ভাবেননি এত দীর্ঘদিনের সঙ্গীত জীবনটাকে উদযাপন করা হোক মঞ্চে? হ্যাঁ, এটা নিয়ে ভাবনা রেকর্ডস, ওরা আমার অ্যালবামও বার করেছে। আমার একটা জমে থাকা একটা কাজ, সেটা অদ্ভুতভাবে সেটা ওই কোভিডের আগে হয়েছিল,
একটা সেই অ্যালবামটা নানাভাবে রিলিজ হচ্ছিল না, আর ঠিক আছে, পরে আমি ওই পরে হচ্ছে না। তো এবার সেটাকে নিয়ে এবং একটা খুব বড়োভাবে উদযাপন করছে রবীন্দ্র সদনে। সেদিন আমি এবং আমার মেয়ে দুজনে একসঙ্গে পারফর্ম করবো। আমার মেয়েরও অ্যালবাম ওরা বার করছে। এইটা হচ্ছে স্পেশাল খবর হিসেবে বলতে পারি, যে উদযাপনের ব্যাপারটা যে বলছো, সেই হিসেবে আমার সুযোগ এলো কথাটা বলার, সেটা হচ্ছে। অবশ্যই। আমি একেবারে আমার শেষ প্রশ্নে চলে যাচ্ছি। আগামী দিনে স্বপন বসু কি নিয়ে অবিরত থাকতে চান, চর্চায় থাকতে চান, নতুন কি পেতে চলেছে? ভাবনা আছে কতগুলো গান, যে গানগুলো এখনো প্রকাশ হয়নি সেগুলো এক করে একটা কিছু বার করা, মানে প্রকাশ করা। আর আমাদের এই সময় না, এই যে ধারাবাহিকতাটা না, এই কোভিডটা অনেকটা নষ্ট করেছে। বিশেষ করে শুধু আমার নয়, আমাদের সঙ্গীত জীবী মানুষ, মানে যারা সঙ্গীত শিল্পী মানুষদের সকলেরই, মানে গ্রামের গঞ্জে সবচেয়ে বড় কথা, আমার কাদের কাছে গান শোনাবো? যে মানুষটা একটু স্বস্তিতে আছে না, তাই না? তুমি গান শুনবে একটু, বা অন্য কিছু ভালো ভাবনার কিছু গান, সিনেমা, যাই বলো না কেন, বা গ্রামের যাত্রা বলো, গ্রামের লোকেদের কাছে, তাদের সুস্থ জীবনে মানে কিছু উদ্বৃত্ত হবে খেয়ে পড়ে, তবে তো তারা আর যত বলো নামি দামি যত শিল্পী, সকলকে কিন্তু বাঁচিয়ে রেখেছে গ্রামের মানুষ, সাধারণ মানুষ, গ্রাম এবং শহরের সাধারণ মানুষ, এলিট মানুষরা নয় কিন্তু। তাই তারা ভালোভাবে থাকবে, তাদের একটু উদ্বৃত্ত হবে, তবে তো আমরা বাঁচবো। সেইটা তো মানুষের মধ্যে যেটা সেদিন আসবে, সেদিন আবার নতুন করে আবার ভালো একটা অবস্থা ফিরতে পারবো আমরা। অসংখ্য ধন্যবাদ। আমরাও সত্যি সেই রকম একটা নতুন দিনের দিকে তাকিয়ে রয়েছি। আর স্বপন বসু তিনি কিন্তু অবিরত তার সঙ্গীত সাধনা চলছে। আমাদের মতো এরকম অসংখ্য মানুষ আছে, যেটা আমাদের খামতি অথবা কোথাও আমাদের অপূর্ণতা, আমরা কিন্তু স্বপন বসুর মাধ্যমে আবহমানের সেই সঙ্গীত থেকে, সেই সঙ্গীতের রস থেকে নিজেদের বঞ্চিত করছি। আমার মনে হয় আজকে স্বপন বসু আমাদের যে সময় দিলেন, আপনার সময় হয়তো নষ্ট হলো, কিন্তু আমাদের এবং আপনাদের আমার মনে হয় একটা শিক্ষা লাভ হলো, যে স্বপন বসু লোকায়ত সঙ্গীত, চেরায়ত সঙ্গীতের সাধনা করে যাচ্ছেন, তার সম্পর্কে আমরা নতুন ভাবে জানলাম। অসংখ্য ধন্যবাদ স্বপন দা, ভালো লেগেছে, আমরা খুব গর্বিত আপনি আমাদের আর প্লাস। না না, আমি ধন্য, তোমরা আমাকে ডেকেছো। আমি মিস করতাম, আমি সত্যি, কিন্তু আমি দেরি করলে মিস করতাম। খুব ভালো লেগেছে আমার, খুব ভালো, সবাইকে খুব ভালো লেগেছে। আর প্লাস আরো সুন্দরভাবে এরকম আরো অনেক শিল্পীদের নিয়ে সুন্দর অনুষ্ঠান তোমরা গড়ে তোলো, আর একটু গাইবার সুযোগ দেবে, এরকম গান গাইবার জন্য রাখবে, শুধু গান গিয়ে সবকিছু হবে। হ্যাঁ, কথাও থাকবে, গান বেশি কথা কম। অসংখ্য ধন্যবাদ। ওকে।